আসসালামু আলাইকুম। আমি স্যাট একাডেমির ফাউন্ডার। আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমার সাথে আজকে থাকবে আমার ছোট বোন। পরিচয় দাও। আসসালামু আলাইকুম, আমি তারমিম সমাপ্তি, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজকের ক্লাসে আমরা আপনাদেরকে শেখাবো বীজগণিতীয় সূত্রাবলী। আমাদের এই ক্লাসটা মূলত সবার জন্য গণিত গণিত ভীতি আর নয়, গণিতকে এবার করবো জয়, এই স্লোগানে আমরা ক্লাসটা শুরু করছি। আমরা আজকে এই একটি ক্লাসে দেখানোর চেষ্টা করব যে মাত্র একটি সূত্র লজিক্যালি মনে রেখে কিভাবে আপনি প্রায় 20 থেকে 25টা সূত্র মনে রাখতে পারবেন। আজকে আমরা এই সূত্রগুলো নিয়ে আলোচনা করব, পাশাপাশি যে বর্গ এবং ঘন এই সূত্রর সাহায্যে আপনি কিভাবে মান নির্ণয় করতে পারেন। অর্থাৎ মান নির্ণয়ের অঙ্ক আজকে থেকে আপনার জন্য কি হয়ে যাবে, একদম পানির মতো সহজ হয়ে যাবে। সূত্র যেহেতু মুখস্থ করতে হচ্ছে না, তাহলে তো মান নির্ণয় কেন, সূত্র জানতে পারলে, সূত্রের ফর্মুলা যখন জানবো তখন সূত্রের অ্যাপ্লিকেশন জানা তো কোনো ব্যাপার না। অ্যাপ্লিকেশন করে ফেলবো, সূত্রটা জানবো আর সেটার অ্যাপ্লিকেশনও আমরা শিখে ফেলবো। শুধু মান নির্ণয় না, মান নির্ণয়, সরল বা যে কোনো ধরনের ম্যাথ, যে আপনি ম্যাথ দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে তো আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারছি, তাহলে তো আপনার ম্যাথটাও সলভ হয়ে গেল। সো সবকিছুই আমরা আপনাদের কাছে সহজ করার জন্যই আজকের ক্লাসটা নিয়ে। যাই হোক, আজকের ক্লাসটি আশা করি সবারই ভালো লাগবে, কারণ এইটি বীজগণিতে আমরা তো এর আগে 2টি ক্লাস নিয়েছি। একটি বীজগণিতের বেসিক এবং চার প্রক্রিয়া নিয়ে আমাদের এর আগে একটি ক্লাস রয়েছে। এর প্রথম যে ক্লাসটি ছিল সেটি ছিল রেখা, কোণ এবং ত্রিভুজ। তো আমাদের কাছে মনে হয়েছে যে আপনি যদি গণিতে আরো বেটার করতে চান তাহলে বীজগণিতও কি আমাকে জানতে হবে। এবং আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে গণিত অনেক মজার একটি সাবজেক্ট, যদি আপনি এটিকে মজার সাথে সাথে শিখতে পারেন। এবং গণিত এমন একটি সাবজেক্ট যে সাবজেক্টটি আমরা কি করেছিলাম, হিউম্যান বডির সঙ্গে তুলনা করেছিলাম। আপনি যেমন হিউম্যান বডির কোনো পার্টস ছাড়া অন্য কোনো পার্টস কি কল্পনা করা যায় না, অর্থাৎ একটি অঙ্গের সাথে আরেকটি অঙ্গ ওতপ্রোতভাবে জড়িত। গণিতেরও এক একটি শাখা, যেমন বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, বীজগণিত, পাটিগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি, সবকিছুর মধ্যে যে এক একটা অংশ, সেই এক একটা অংশ ছাড়াও কিন্তু পুরো গণিতটা অসম্পূর্ণ। একটা কি হচ্ছে, একটা পুরো বীজগণিত জানার জন্য আপনাকে বীজগণিতের প্রতিটি খণ্ডাংশগুলোকেও জানতে হবে। তো আমরা এর আগে শিখেছিলাম কি, যে গণিতের একেবারে বীজগণিতের বেসিকের মধ্যে যে বিষয়গুলো শিখেছিলাম, যে গণিতে অঙ্ক কি, সংখ্যা কি, তারপর রাশি কি, সহগ কি, তারপরে সূচক কি, এবং সর্বশেষে একটি বিষয় আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় শিখেছিলাম, সেটি হচ্ছে সমীকরণ কিভাবে সমাধান করা হয় এবং সমীকরণ সমাধান করলে কি পাওয়া যায়, সমাধান সেট পাওয়া যায়, সেটা নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা এই সূত্রর সাহায্যে সেই সমীকরণগুলোকে সমাধান করব, কিভাবে সমাধান করতে হবে, কোথায় সূত্রের অ্যাপ্লিকেশন করে আমরা সমাধান করব, সেই জিনিসগুলাই আজকে শিখবো। আশা করি আপনাদের এই আজকের ক্লাসটি ভালো লাগবে। যদি আপনার ভালো লাগে আপনি অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে দেন। শেয়ার করলে আরো মানুষ কি করবে, আরো বন্ধু বান্ধবও জানতে পারবে, শিখতে পারবে। সম্মানিত ভিউয়ার, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা দেরি না করে আজকে শুরু করতে যাচ্ছি আর কি। তো আমরা প্রথমেই আমরা কি শিখবো আজকে, এটা যে একটা ওভারভিউ দেখে নিই। আমরা প্রথমে শিখবো হচ্ছে বর্গের সূত্র। কিসের সূত্র শিখবো আমরা? বর্গের সূত্র। বর্গের আমরা প্রথমেই ক্লাস 6 এ না 7 এ থাকে, এটা সম্ভবত ক্লাস 6 এ মেবি থাকে। ক্লাস 6 এ এইটা থাকে। আমরা বর্গের সূত্র জানি, প্রথমে প্লাস তারপরে মাইনাস। এবং এই স্লাইডটা যেটা দেখছি এইটার উপরে আমরা আলোচনা করব। আমি আবারও বলে নিই যে আমরা শুধুমাত্র একটি সূত্র লজিক্যালি মনে রাখবো। কি করব? একটি সূত্র আমরা মনে রাখবো আর সেখান থেকে বাকি সূত্রগুলো প্রতিপাদন করব। এই সূত্রটা আমরা জাস্ট লজিক্যালি মনে রাখবো। আমি এই সূত্র পুরোটা পড়তেছি না, আমরা এই সূত্রটা জাস্ট লজিক্যালি মনে রাখবো। এই লজিক্যালি মনে রাখার মাধ্যমে আমরা বাকি যত সূত্র আছে সবগুলা কিভাবে স্টেপ বাই স্টেপ আমার মাথার ভিতরে ঢুকাই নিয়ে যায়, এইটা আমরা আজকে দেখাবো। তাহলে আজকে আমরা কি দেখবো? আমরা বর্গের সূত্রাবলী দেখবো। এই একটা স্লাইড, এখানে 4টা সূত্র আছে। পরের সূত্র আমরা পরের স্লাইডটা দেখি। বর্গের যে আমরা সূত্রগুলো শিখলাম, একটা সূত্র থেকে কিন্তু আরো অনেক সূত্র আসে, আর একটা সূত্র থেকে যখন আমরা আরো অনেক সূত্র প্রতিপাদন করতে পারি তখন সেটা হয়ে যায় অনুসিদ্ধান্ত। মানে প্রথমে যেটা সূত্র আসছে সেটা তো সূত্র, দুই পাশে মিলে গেল, অভেদক হিসেবে থাকে, সেটা সূত্র। আর সূত্র থেকেই যখন আমরা আরো বের করতে পারছি কিন্তু সেটাও সূত্র হিসেবে ব্যবহার হচ্ছে, কিন্তু তার মূল কিন্তু অন্য একটা সূত্র।
এই কারণেই সেইগুলোকে আমরা অনুসিদ্ধান্ত বলে থাকি। সো আমরা বর্গের সূত্র শিখলাম, এন্ড সূত্র থেকে যে অনুসিদ্ধান্তগুলো আমরা পাই সূত্র হিসেবে তো ব্যবহার করতে পারবো, এজন্য অনুসিদ্ধান্তগুলো আমরা শেখানোর চেষ্টা করব। আমি সমাপ্তির সঙ্গে একটু যোগ করে নিই, যোগ করছি যে আমরা এর আগের দিনে বলেছিলাম যে যদি কোনো সমীকরণের উভয় পক্ষ অজানা রাশির যে অজানা রাশিগুলো থাকে, প্রত্যেকটি অজানা রাশির জন্য উভয় পক্ষ যদি যত মানই বসায় না কেন প্রত্যেক মানের জন্য উভয় পক্ষ যখন সমান হয় তখন তাকে বলি কি আমরা সূত্র, সেটাকে বলি সূত্র। আর সূত্র থেকে নতুন কোন সিদ্ধান্তে, সূত্র থেকে যখন নতুন সিদ্ধান্তে আসি সেটাকে কি বলি আমরা অনুসিদ্ধান্ত। আমরা শিখেছিলাম সমীকরণ, তাই না? সমীকরণে আমরা বলছিলাম যখন মাঝখানে একটি সমান চিহ্ন থাকে দুই পাশে কি থাকবে, দুইটা রাশি থাকবে বা বহুপদী, যেটাই বলি না কেন। আজকে আমরা জাস্ট রাশি বলতেছি, আর একটু যখন পরের ক্লাসে যাব তখন সেক্ষেত্রে কি বলবো, বহুপদী বলবো। যাই হোক, এই সমান চিহ্নের কারণে এই পাশটা আর এই পাশটা সমান, এ এবং বি এর সকল মানের জন্য এই সূত্রটা কি সমান। যেহেতু সমান তার মানে এই পাশটা সবসময় সমান, এই কারণে এটাকে নাম বলা হয় অভেদ। এটার নাম কি বলা হয়? অভেদ। আর অভেদকে আমরা যখন প্রকাশ করি আমরা সম্ভব হলে প্রত্যেকটি টার্ম, প্রত্যেকটি কথাই আমার সবাই মিলে পরিচিত হওয়ার চেষ্টা করবো আর কি। তো আমরা বলে নিই যে অভেদকে প্রকাশ করার জন্য এই আইডেন্টিটি সাইনটা কি ব্যবহার করা হয়। তো যেহেতু বলতেছি যে অভেদটাও কি এক ধরনের সমীকরণ, অভেদটাও কি সমীকরণ, তো সমীকরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি? জাস্ট সমান চিহ্নের বাম পাশে একটি রাশি বা বহুপদী, ডান পাশে আরেকটি রাশি বা কি থাকবে, বহুপদী, রাশি বা বহুপদী। সেম জিনিসটাও এপাশেও থাকবে, তাই না? এপাশে থাকবে। যেহেতু আমরা সমীকরণকে সমান চিহ্নের মাধ্যমে প্রকাশ করি এবং বলতেছি কি যে সমীকরণ যখন দুই পক্ষের মান অজানা রাশির জন্য সবসময় সমান হয় তখন তাকে কি বলা হয়? অভেদ। যেহেতু অভেদটাও সমীকরণ, এই কারণে আমরা অভেদ লেখার সময় সচরাচর কি করি? জাস্ট সমান চিহ্ন দিয়ে প্রকাশ করি। এবং আপনাকে বলে রাখি যে যত সূত্র, যত অনুসিদ্ধান্ত আছে সবগুলাই কি তাহলে আমরা কি একটি অভেদ। তাহলে আমরা যে জিনিসটা জানতেছি না সেটাও শিখে নিব। শুধু যে আমরা এখানে সূত্রের ব্যবহার শিখবো সেটা না, এখানে ব্যবহার শিখবো, আমরা সূচকের ব্যবহার শিখবো, এখানে আমরা ভাগশেষ বা ভাজক, ভাগফল এগুলোও শিখবো আর কি এখান থেকে। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের এই স্লাইডটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। একটি সূত্র থেকেই এই সূত্রগুলো কিভাবে পাওয়া যায় সেটাও দেখাবো আমরা। এরপরে যেটা ঘনফল, এরপর আমরা ঘনফলও শিখতে পারবো। এতক্ষণ তো শুধু হচ্ছে বর্গের সূত্রগুলো জানতেছিলাম, এখন আমরা বর্গের সূত্রের পাশাপাশি এখান থেকে আমরা ঘনফলের যে ঘনের সূত্র পাবো। তারপর আরেকটা কই গেল, এটা ঘনফলের সূত্র। এবং তারপরে এই যে আমরা বর্গের সূত্র একটু মিচিং হয়ে গেছে এখানে, এবং আমরা এই যে বর্গের এখানে যে 5টা সূত্র আছে না বা অনুসিদ্ধান্ত, এগুলাও দেখাবো আজকে। জাস্ট একটা সূত্র, কি বললাম আমরা? একটা সূত্র থেকে আমরা বাকি সবগুলা সূত্র বের করব। তাহলে এর আগে আমরা শিখিয়েছিলাম 4 প্রক্রিয়া, তাই না? তামিম, এর আগে কি শিখছিলাম আমরা? এর আগে আমরা বেসিক ও 4 প্রক্রিয়া শিখেছিলাম। 4 প্রক্রিয়া কি কি যেন শিখেছিলাম? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। গুণের ক্ষেত্রে আমরা কি একটা জিনিস শিখেছিলাম? গুণের ক্ষেত্রে তামিম গুণ, তাই না? জি, আসছে এখন। এই যে গুণ, যখন একটি রাশির সাথে আরেকটি রাশি কি করি আমরা? গুণ করি। একটি রাশির সঙ্গে আরেকটি রাশি যখন গুণ করব, গুণ করার ক্ষেত্রে যখন একই রাশির সূচকগুলা কি হয়? সূচকগুলা কি হবে? যোগ হবে। তাহলে আমরা এই সূত্রটা প্রমাণ করব। এই সূত্রটা কি করব আমরা? এখন প্রমাণ করব। তাহলে এই সূত্রটার নাম বলি আমরা যে দুইটা সংখ্যার যোগফলের বর্গ। কি করব আমরা? দুইটা সংখ্যার যোগফলের বর্গ। হ্যাঁ, বর্গ করলে সেখানে এই সূত্রটা পাই আমরা কিভাবে? যে প্রথম সংখ্যার বর্গ, দ্বিতীয় সংখ্যার বর্গ, আর এই দুইটা সংখ্যার গুণফলের 2 গুণ যোগ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে বর্গের সূত্র, তাই না? তার মানে তাহলে তুমি দেখাও এটা তারপরে কিভাবে আসছে। কিন্তু আমরা তো বলছি যে একটা সূত্র লজিক্যালি আমরা প্রতিপাদন করব, সেখান থেকে বাকি সূত্রগুলো মনে রাখবো। কিন্তু প্রথমে আমরা মনে করব যে এই সূত্রটাকে প্রতিপাদন করলে কি হবে সেটা আমরা জানি না। আমরা শুধু জানি যে a+b² এখান থেকে আমরা প্রথমে সূত্রটা বের করব। তো বাকি অংশ কি আছে এটা কিন্তু পুরোটাই আমাদের অজানা, এটা আমরা প্রথমে চিন্তা করলাম।
আমরা গত ক্লাসে বলেছিলাম যে যখন আমরা একই জাতীয় দুটি জিনিসকে গুণ করি বা যখন বর্গ, তখন কিন্তু ওই সেম জিনিসটাই দুইবার হয়। তো আমরা এখানে যেহেতু স্কোয়ার সেন্ট দুইবার, তো আমরা এই a প্লাস বি এইটাকে আমরা দুইবার গুণ করে নিব। আর যখন এরকম গত ক্লাসে আমরা দেখেছি যে অদৃশ্য যোগ, গুণ এবং অদৃশ্য হচ্ছে 1 সবকিছুর সাথে কানেক্টেড থাকে। তো এইখানে কোনো চিহ্ন নাই, এন্ড দুটো ব্র্যাকেট দ্বারা আলাদা করা আছে, মানে এরকম আমরা ধরে নিব যে এখানে একটা গুণ চিহ্ন রয়েছে। এখন এরপর আমরা এটাকে গুণ করে দেখাবো। এভাবে যখন আমরা ব্র্যাকেট দিয়ে গুণ করব, তখন আমরা জানি যে গুণ করলে আমাদের পরের বার এটা আসে আর কি। গুণ করলে প্রথমে আমরা হচ্ছে a দিয়ে প্রথমে আমরা, দরকার নেই, এটা এমনি দেখালে হচ্ছে আর কি। প্রথমে আমরা a দিয়ে এই পুরো অংশটাকে আমরা গুণ করে নিব, তারপর আবার b দ্বারা এই পুরো অংশটাকে আবার গুণ করা হবে। সেটাই আমরা এখানে লিখে দিয়েছি। a দ্বারা প্রথমে এই a প্লাস b কে একবার গুণ করা হয়েছে, এন্ড b দ্বারা এখানে a প্লাস b কে গুণ করা হয়েছে। তো এখন আমরা জানি এই দুটোকে যখন আমরা গুণ করব, এই একটা সংখ্যা দ্বারা এটাকে যখন গুণ করে দিব, a আর a একই জাতীয় জিনিস। আমরা জানি যখন একই জাতীয় জিনিস থাকে তখন এই হচ্ছে এদের পাওয়ার বা ঘাত যেগুলো থাকে সেটা যোগ হয়ে যায়। সো এখানে পাওয়ার আছে 1 আর এখানে পাওয়ার আছে 1, এই দুটো তখন যোগ হয়ে যাবে। তাহলে এখানে আসবে স্কয়ার প্লাস, আর এখানে এই যে দুটোর সামনের চিহ্নটা আসলো, আর এখানে a আর b দুটো আলাদা জিনিস। তো এখানে তো আমাদের পাওয়ার গুণ করার মতো কোনো কিছু নেই, আলাদা জিনিস, তো আলাদাভাবে দুটোকে আমরা যখন গুণ করে দেব তখন a b আসলো। এইটুকু অংশ আমাদের গুণ করা শেষ। এখন আমরা পরের অংশে আসব। এখানেও b আর a দুটো আলাদা জিনিস দুটোকে আমরা গুণ করে দিলাম। তারপর আবার এই যে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। তারপর হচ্ছে যখন এই b আর b কে গুণ করব, তখন এই যে সমজাতীয় জিনিস, সো পাওয়ার গুলা 1 আর 1 যোগ হয়ে যাবে, তখন এটা b স্কয়ার হয়ে যাবে। এখন যেহেতু আমাদের গুণ করা শেষ, তো এখন আমরা এটার তো হচ্ছে যোগ, সবগুলোর সামনেই যোগ আছে, অন্য কোনো চিহ্ন নাই, আমরা এখন যোগ করে দেবো। আর অন্য চিহ্ন থাকলেও আমরা গত ক্লাসে বলেছি যে যেটাই থাক আমরা যোগ করব। তো এখন আমরা এখানে যোগ করতে গেলে আসছে স্কয়ার প্লাস ab দুইটা, এই কারণে 2ab প্লাস b স্কয়ার। দেখুন আমাদের কিন্তু উপরের সূত্রটা এখান থেকে চলে এসেছে। অফ করা গেছে। তাহলে আমরা যেটা দেখতেছিলাম, আমি তামিমের আমাদের যে সমাপ্তিতে কথাগুলো বললো, আমি আরেকটু সহজ করে বলি, আরেকটু সহজ করার চেষ্টা করি। যে আমরা গতদিন কি শিখেছিলাম? 4 প্রক্রিয়া শিখেছিলাম। 4 প্রক্রিয়ার মধ্যে ছিল প্রথমে যোগ, এরপরে ছিল কি বিয়োগ, তারপর গুণ, এরপরে ভাগ। তো আমরা যে 4 প্রক্রিয়াটা শিখেছিলাম, সেইখানে নরমালি যখন গুণ করব আমরা যখন গুণ করি কি, যখন এভাবে গুণ করি আর কি, নরমালি যখন গুণ করি, যেমন 3 এর সাথে যদি 2 গুণ করি, 3 দুগুণে কি হবে? এভাবে 6 লিখি না আমরা? এভাবেই তো লিখি নাকি? 3 এর সাথে যখন 2 গুণ করলাম, 3 দুগুণে 6। এইটা এই বীজগণিতে আমরা একটু দেখাই। জাস্ট এখানে কি আছে? a আর b, আর কি a আর b, এই দুটাকে আমরা গুণ করব। বীজগণিতে বাম থেকেও গুণ করা যায়, ডান থেকেও গুণ করা যায়। এইভাবে যখন গুণ করব, আমি a দিয়ে দুটাকে গুণ করব, তাহলে a স্কয়ার যোগ a আর a গুণ করলে কি হচ্ছে? এর সূচক কিছু নাই, মানে আমরা সেদিন বলেছিলাম যে কি থাকে? অদৃশ্য সূচক থাকে, অদৃশ্য যোগ চিহ্ন থাকে, আর অদৃশ্য গুণ চিহ্ন থাকে, তাই না? তার মানে আর অদৃশ্য কি থাকে? সহগ থাকে। এইখানে অদৃশ্য সহগ 1, এখানে অদৃশ্য সহগ 1। তো আমরা এখানে অদৃশ্য সহগ নিয়ে কথা বলতেছি না, আমরা জাস্ট এইখানে অদৃশ্য ঘাত বা পাওয়ারটা নিয়ে কথা, এখানে অদৃশ্য কি নিয়ে কথা বলছি? ঘাত নিয়ে কথা বলছি। তার মানে এখানে এর ঘাত কত আছে? 1। এর ঘাত কত? 1। a স্কয়ার, a আর e। একটু বলে নিই, আমরা আমাদের যে ক্লাসটি, এই ক্লাসটি আমাদের সবার জন্য। এই ক্লাসটি আমরা চাচ্ছি না যে একজনও মিস যাক এখানে, তাই না? সবাই যেন বুঝতে পারে, কারণ আমরা এরপরে আজকেরটাই আমাদের বেসিক ক্লাস শেষ হয়ে যাবে। এরপরে আমরা স্টেপ বাই স্টেপ, এরপরে ক্লাসে যেমন আমরা উৎপাদক শিখবো, উৎপাদক উপপাদ্য শিখবো, ভাগ শেষ উপপাদ্য শিখবো, তারপরে নিঃশেষ উপপাদ্য, এইভাবে স্টেপ বাই স্টেপ উপরের দিকে যাব। এই বিষয়গুলো আমাদের খুব খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা বলেই দিচ্ছি, প্রথম দিনই বলে দিয়েছি যে প্রত্যেকটা ছাত্রই আপ্রদা মার্ক কি পাবে? মার্ক পাবে। এবং আমাদের এই ক্লাসটি বিশেষ কোনো শ্রেণীর জন্য না, সবার জন্য। চাইলে আমাদের এই ক্লাসটি যারা বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস নিচ্ছে তারাও ক্লাসটি করতে পারেন আর কি। যাই হোক, তো আমরা এখানে a আর a গুণ করলাম, a স্কয়ার পাইলাম। এটা আমরা আগের অধ্যায়ে বলেছিলাম
সূচক অধ্যায়ে আমরা এগুলা নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। এ আর বি গুণ করলে এ বি গেল, এর কাজ শেষ, তাই না? এবার কি বি, তাহলে বি আর এ গুণ করলে কি হচ্ছে এবি। এ বি। সবার বামে যোগ চিহ্ন আছে, এই কারণে অলওয়েজ কি বসছে যোগ চিহ্ন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের আগের ভিডিওটা দেখে নিন কষ্ট করে। এখানে কি হলো বি স্কয়ার, সেম কাজটাই আমরা এখানে যখন এখানে ব্র্যাকেট থাকে মাঝখানে, বলে নি যদি ব্র্যাকেট থাকে এবং তার সাথে একাধিক কি থাকে বহুপদী, এটা একটা পদ, এটা একটা পদ, তবে এটা কি বহুপদী রাশি, এটা একটা বহুপদী রাশি, এটা একটা কি একটা বহুপদী রাশি। বহুপদী রাশি, দুইটা রাশির গুণফল পাইছি, দ্যাট ইজ এইটা ইকুয়াল এটা পাইলাম। কিভাবে পাইলাম আমরা জানি ছোটবেলায় একেবারে শিখে এসেছিলাম যে দৈর্ঘ্য গুণ কি প্রস্থ গুণ প্রস্থ, এটা শিখে এসেছি আমরা 3, 4, 5 এ শিখেছি। দৈর্ঘ্য গুণ প্রস্থ যখন কি দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থের একক কি মিটার, তখন আমরা জানি মিটার গুণ করলে মিটার স্কয়ারটা মিটার গুণ কি মিটার, এটা সেদিনও দেখাইছিলাম আমরা। তার মানে কি এটা মিটার স্কয়ার, মিটার স্কয়ার, এটা জানি। তো এইটাকে আমরা দুইটা লিখতে পারি। এখন যদি এখানে a প্লাস বি আছে, একটু কঠিন লাগছে, যদি এখানে থাকতো এরকম 3 এর উপর স্কয়ার, তার মানে 3 আর কি থাকতো 3। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো এই সেম জিনিসটা a প্লাস বি লিখলাম। লিখার পরে এই যে আমি কি বলতেছিলাম, এখানে কোনো চিহ্ন নেই, তার মানে কোনো চিহ্ন নাই কিন্তু ব্র্যাকেট আছে, তার মানে এইটা এটার সাথে গুণ আকারে আছে। কি আকারে আছে? গুণ আকারে আছে। তো গুণ আকারে যেহেতু আছে, এখানে কয়টা পদ আছে? এই রাশিতে দুইটা। এই রাশিতে কয়টা পদ আছে? দুইটা। এইটা একবার এটার সাথে গুণ, এটা একবার এটার সাথে গুণ, এটা একবার এটার সাথে গুণ, এটা একবার এটার সাথে গুণ। গুণ যদি করি এ আর এ গুণ করলে পাচ্ছি আমি কি এ স্কয়ার, এ আর বি গুণ করলে পাচ্ছি কি আমি এ বি। এবার এর কাজ শেষ, বি আর এ গুণ করলে কি পাচ্ছি আমি এ বি, আর বি আর বি গুণ করলে কি পাচ্ছি বি স্কয়ার। ঠিক আছে, এই স্কয়ার এখানে বসালাম, প্লাস এটা যোগ করলে দুইটা হচ্ছে, আর এটা এখানে বসালাম। তার মানে আমি এটা সমান সমান কি পাইলাম এটা। এখন এইটা আমার সূত্র। এবার আসি সূত্র মুখস্থ না করে মনে রাখার টেকনিক, তাই না? আমরা বলেছিলাম না সূত্র মুখস্থ না করে সূত্র একটাও মুখস্থ করব না, মুখস্থ না করে জাস্ট বলেছিলাম প্রথম সূত্রটা মুখস্থ রাখবো। কোনটা? প্রথমটা। এখন যেহেতু ধরেই নিচ্ছি যে আমরা নিচের ক্লাসের ক্লাস নিচ্ছি, এখন তো আমরা উচ্চতর বা উচ্চ মাধ্যমিক বা উচ্চতর গণিতের ক্লাস নিচ্ছি নাকি? তাহলে আমরা সূত্রগুলো এমন ভাবে প্রতিপাদন শিখবো যেন সবাই বুঝতে পারে। কি বললাম? সবাই বুঝতে পারে। তাহলে আমরা এখানে দেখলাম এর ঘাত কত আছে, তারমিন বলো। এখানে ঘাত আছে 2। এক্ষেত্রে আমরা ধরে নিব যে প্রথম যে মানে যখন এই পুরো রাশিটার ঘাতটা 2 থাকবে, তখন এখান থেকে আমাদের যে সূত্রটা আসবে সেখানে প্রত্যেকটা পদের ঘাতও 2ই হবে। মানে এখানে যদি আমরা 2 এর পরিবর্তে n ধরে নিলাম, কারণ n এর মান 1 থেকে n পর্যন্ত, ওটা যেহেতু বড়দের জন্য হয়ে যাচ্ছে। তারপর এখানে যদি আমাদের 3 হতো, সেটা নিয়ে আমরা ঘনমূলে আলোচনা করব। এখন আমরা বর্গের সূত্র দেখাচ্ছি, এখানে যেহেতু 2 আছে, তাহলে এই যে এই প্রত্যেকটা পদের মান আমাদের 2 হবে। এখানে এই যে a এর মান আমরা 2 দিলাম, তারপর এ বি এর ঘাত আছে একটা 1 আর বি এর ঘাত আছে একটা 1, তাহলে দুইটা যোগ করলে কিন্তু এখানেও 2 হয়ে যাচ্ছে ঘাত। তারপর আবার বি এর ঘাতটাও হচ্ছে এখানে 2 আছে। এখানে আরেকটু আলোচনা করে নেই। এখানে দেখেন এ স্কয়ার আছে, কি আছে বললাম? এ স্কয়ার আছে, তাই না? এ স্কয়ার আছে আর এখানে বি স্কয়ার আছে। অ্যাকচুয়ালি সূত্রটা যদি উচ্চতর মাধ্যমিক চিন্তা করি, তাহলে এই সূত্রটা এইভাবে প্রতিপাদন হয়েছে যে প্রথমে বি শুরু ছিল কিন্তু বি এর ঘাত কত ছিল? 0। এরপরে প্রত্যেক যত সামনের দিকে আগাবে প্রথমটা কমতে থাকবে। তাহলে এ এখানে 2 ছিল, এখানে গিয়ে কত হবে? 1। কত হবে? 1। আর এখানে বি এখানে 0 ছিল, তাহলে এখানে কত হবে? 1। আর এখানে এ আছে 1, তাহলে এখানে এ কত হবে? 0। এবার মজার বিষয়, আমরা বলেছিলাম যে আমরা উৎপাদকও শিখবো এখান থেকে, সরি সূচক, তাই না? সূচকে আমরা জানি a⁻1 ডিভাইডেড বাই a⁻1। এটা যদি সূচক অনুযায়ী বলি, তাহলে আমরা সূচকের ক্ষেত্রে জানি কি জানি আমরা সূচকের ক্ষেত্রে কি জানি আমরা, যে যদি একই রাশিকে একই রাশি দ্বারা ভাগ করি, কি করি আমরা? একই রাশিকে যখন আমরা একই রাশি দ্বারা ভাগ করব, তখন এই নিচের যে হচ্ছে যেটা ভাগ করব, হ্যাঁ ভাজকটা বিয়োগ করব, ভাজকের সূচক বিয়োগ করব, মানে a⁻1 - 1 ইকুয়াল a⁻ কত হলো? 0। আর a⁻0 ইকুয়াল টু আমরা শিখে আসছিলাম, সরি a⁻0 ইকুয়াল টু কি শিখে আসছিলাম? 1। অ্যাকচুয়ালি 1টা কিভাবে হয় এখন বলি। দেখেন, ধরেন আপনার কাছে, আমি ধরে নিচ্ছি যে এখানে সব ধরনের মানুষ ক্লাস করছে আর কি, হ্যাঁ, আপনার কাছে 3টা মার্বেল আছে। কয়টা মার্বেল আছে? তাহমিদ, কয়টা মার্বেল আছে?
তিনটায় যদি একজনকে দিয়ে দিই তাহলে কয়টা পাওয়া যাবে, কয়জনকে দেওয়া যাবে? মানে তিনটায় দিয়ে দিলে একজনকে দেওয়া যাবে, তার মানে 3 দিয়ে 3কে ভাগ করলে কত হয়? 1। ওই ধারণা থেকেই আমার সূচকের ধারণা এসেছে, তাই না? কিসের ধারণা থেকে আসছে? ভাগের ধারণা থেকে। কি থেকে কি আসছে? ভাগের ধারণা থেকে সূচকের ধারণাটা এসেছে। তার মানে a টু দি পাওয়ার 1, a টু দি পাওয়ার 1। আমরা নরমালি জানি যে কোনো কিছুর উপরে সূচক না দিলে তার মানে কত থাকে? 1 থাকে। আবার এভাবেও যদি আমরা কেটে দিই 1 1, তখন a কেটে দিলে কত পাই? 1। তার মানে আমরা এইখানে b টু দি পাওয়ার 0 মানে কত পাইলাম? 1। মানে a স্কয়ার b টু দি পাওয়ার 0 মানে কত? 1 যোগ 2 a টু দি পাওয়ার 1 b টু দি পাওয়ার 1 যোগ a টু দি পাওয়ার 0 মানে কত? 1 ইনটু b স্কয়ার। এখান থেকে আমরা পাইলাম a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা সূত্র মুখস্থ রাখার সহজ বুদ্ধি হচ্ছে যখন বর্গের সূত্র করব আমরা a প্লাস b, এখন অন্য সামথিং অন্য কিছু হইলো কি আমরা পারবো। বর্গের সূত্র মুখস্থ রাখার সহজ বুদ্ধি হচ্ছে যে আমার প্রত্যেকটা পদে, কি বললাম? প্রত্যেকটা পদে ঘাত সবসময় কত হবে? বর্গই হবে। কত হবে? বর্গ। এখানে 1, এখানে 1, একার একে কত হলো? 2, এখানে 2, সব পদে 2 হইলো আর কি। মাঝখানে এটা তো জানাই আছে আমার 3 পর্যন্ত, এখানে সবসময় 2 থাকে বা 3 থাকে, তাই না? তারপরে বলো তুমি ভাইয়া। এটা তাছাড়া আমরা আরো একটু সহজভাবে যদি আমরা একদম শুরু থেকে মনে রাখতে চাই যে আমরা একটা সূত্রও জানি না আর মনে রাখবো, তখন আমরা কি করব? প্রথমে আমরা যখন লিখবো, আমাদের কাছে যদি সময় থেকে থাকে তখন, বা শেখার ক্ষেত্রে প্রথমে লিখতে লিখতে এমনিই মনে হয়ে যাবে। আমরা প্রথমে এই পদগুলোকে আগে লিখে নিব। আমাদের এখানে দুটো পদ আছে, তো আমাদের এইখান থেকে 3টা রাশি আসবে। এখানে আমরা সবগুলাতে কোনো চিহ্ন আমরা আগেই ব্যবহার করব না, আর সবগুলোর ক্ষেত্রে আমরা আগে মাইনাসটাই দিয়ে নিব, পরে আমরা চিহ্ন বসাইলাম। তারপর আমরা জানি যে যেটাই থাক আমাদের প্রথম পদটার মান বড় থেকে ছোট হবে, আর দ্বিতীয় যে পদটা থাকবে সেটার মান হচ্ছে আমাদের ছোট থেকে বড়র দিকে যাবে। তো সেই অনুযায়ী আমরা মান বসানো শুরু করি। আমাদের যেহেতু এখানে সর্বোচ্চ ঘাত 2 আছে, তাহলে আমাদের সবচেয়ে বড় ঘাতটা 2ই হবে। 2 এর থেকে বড় পাওয়ার এখানে আসবে না, তখন আমরা এখানে 2 নিলাম। আর যেহেতু আমরা আগে আমরা একটার করে মান বসাই, 2, তারপর 1, তারপর 0। তারপর আবার এখানে আমরা জানি b এর মানে পরের যেটা থাকবে দ্বিতীয় রাশিটা, সেটা দ্বিতীয় পদটা, সেটার মান হচ্ছে আমাদের ছোট থেকে বড়র দিকে যাবে, উল্টা হবে। হ্যাঁ, 0 1 আর হচ্ছে 2। আর আমাদের হচ্ছে যে কয়টা পদ থাকবে সেই হচ্ছে নাম্বারটা আমাদের মাঝখানেরটাতে বসবে। আর এখানে আমাদের যেহেতু প্লাস, সবগুলো আমরা প্লাসেই গুণ করছি, সো এখানে আর চিহ্ন পরিবর্তন করার কোনো কারণ নেই। এখানে আমরা সবগুলাতে প্লাস দিয়ে দিব। তাহলে আমাদের মেইন সূত্রটা দাঁড়াচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা পরেরটায় যাই আর কি। তাহলে আমরা এখন পর্যন্ত শিখলাম a প্লাস b হোল স্কয়ার, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে এই সূত্রটা আমাকে কি করতে হবে? মানে আমরা মুখস্থ রাখবো না, আমরা প্রতিপাদন করলে এমনিই আমাদের মাথায় এসে যাবে। আমরা মুখস্থ রাখবো না এটা বলি না, আমরা মুখস্থ রাখবো টেকনিক্যালি আর কি। কিভাবে রাখবো? টেকনিক্যালি। তাহলে আমরা এবার পরেরটায় যাই, তাই না? জি, পরেরটায় যাই। আচ্ছা, এটা একটু বলে নিই আমরা একটু। a প্লাস b হোল স্কয়ার সমান যে আমরা এই সূত্রটা প্রতিপাদন করলাম, এতক্ষণ তো আমরা শুধু মানে অন্য কোনো পদ নিয়ে গুণ করে বা যোগ বিয়োগ করে এভাবে বুঝাইলাম, কিন্তু এটা গ্রাফিক্যালি আসলে কেমন হবে আমরা যদি প্র্যাকটিক্যালি চিন্তা করতে চাই, এটাকে আমরা একটা মাঠ বা একটা জমির সঙ্গে তুলনা করতে পারি। যদি এটাকে আমরা একটা মাঠ হিসেবে বিবেচনা করি, পুরো একটা মাঠকে আমরা এখানে 4 ভাগে ভাগ করেছি। এখানে আমরা যখন 4 ভাগে ভাগ করেছি, এখানে এই যে এখান থেকে এইটুকু অংশ, এইটুকু দৈর্ঘ্য আমরা ধরে নিলাম যে a, আর এখানেও আমরা এখান থেকে এইটুকু অংশ দৈর্ঘ্য ধরে নিয়েছি a, আর এটা যেহেতু a ধরেছে তো এইটুকু অংশ আমরা a ধরে নিয়েছি, আর এটুকু অংশ আমাদের a, আর বাকি অংশটাকে আমরা b ধরে নিয়েছি। এখন আমরা জানি যে কোনো একটা হচ্ছে বর্গাকার কোনো ক্ষেত্রের যখন আমরা ক্ষেত্রফল বের করতে যাই, সেটা আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। অন্য কালি দাও, ওখানে সাদা কালি দাও। আচ্ছা, সমস্যা নেই, দেখতে পাবে না এবার তো। হ্যাঁ, যখন আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে আমাদের দৈর্ঘ্যটা আছে a, এখানেও আমাদের দৈর্ঘ্য a,
এখন এই দুইটাকে যখন আমরা যখন হচ্ছে যে ক্ষেত্রফল হিসেবে ব্যবহার করব, তখন a গুণ a করলে আমাদের কিন্তু স্কয়ার চলে আসছে। তারপর আমরা যখন এখানে কিন্তু আমরা এই যে এইটুকু অংশে ধরে নিয়েছি b, আর এইটুকু অংশ আসছে আমাদের a, তাহলে এই b আর a গুণ করলে আমাদের এখানে আসছে ab, এখানে b আর b করলে b স্কয়ার, a আর b থেকে আসছে ab, তাহলে একটা ab আর একটা ab, দুইটা ab, a স্কয়ার আর b স্কয়ার, তার মানে a স্কয়ার b স্কয়ার আর ab আর ab দুইটা ab। মানে তারপর আমরা তো এটা আলাদা আলাদা ভাবে বের করে নিলাম, যখন টোটালি আমরা বের করব, টোটাল বের করতে গেলে তখন আমাদের এখানে এই যে এই পুরো অংশটা হচ্ছে, আমাদের পুরো অংশটা আসছে a প্লাস b, আর এই পুরো অংশটা a প্লাস b। এখন a প্লাস b গুণ করলে আমাদের এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার চলে আসছে। পরেরটা যাও, এটা তো আমরা শিখলাম তাই না, a প্লাস b হোল স্কয়ার। তার মানে এবার আমরা কি শিখবো? এরপর আমরা পরের সূত্রটাতে যাব। a প্লাস b হোল স্কয়ার নিয়ে তো এতক্ষণ আলোচনা হলো, এখন আমরা আসবো a মাইনাস b হোল স্কয়ারে। এতক্ষণ তো প্লাস ছিল, চিহ্ন নিয়ে আমাদের কোনো ঝামেলা ছিল না। এখন a মাইনাস b হোল স্কয়ারে আসলে তখন তো আমাদের একটা চিহ্ন নিয়ে চিন্তা থাকে যে মাইনাস চিহ্নটা তাহলে কিভাবে আসলো, এখন সেটা নিয়ে আলোচনা করবেন স্যার। আচ্ছা, আমরা তো এর আগে দেখলাম যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস প্লাস, এর আগে কি দেখলাম আমরা? এর আগে আমরা দেখেছিলাম এখানে প্লাস, তাই না? এখানে প্লাস দেখেছিলাম আর এখানেও কি দেখেছিলাম? প্লাস। তো আমরা এর আগে বলেছিলাম যে অন্যান্য টিচাররা যে কনভেনশনে গণিত শেখায় একটু হয়তো আমাদেরটা ভিন্ন হতে পারে, কারণ এক একজন শিক্ষক বা এক একজন যারা মেসেঞ্জার তারা কি করে ভিন্ন ভিন্ন ওয়েতে মেসেজ দেওয়ার চেষ্টা করে। তো আমরা এর আগে বলেছিলাম যদি মাইনাসটা বিজোড় সংখ্যক থাকে, মাইনাসের গুণফলে, যখন কোনো গুণফলে বিজোড় সংখ্যক থাকে তখন মাইনাস পরিবর্তন হয় না, মাইনাস তখনই পরিবর্তন হয় যখন কি হয় জোড় সংখ্যক মাইনাস গুণ করি আর কি। তাহলে এইখানে দেখি আমরা যে a এর পুরো স্কয়ার, তার মানে a বাই ডিফল্ট আকারে কি হবে প্লাস, তারপরে b এর উপরে স্কয়ার, b এর সাথে যদি মাইনাস চিন্তা করি তাহলে আমরা জানি কি মাইনাস b এর উপরে যদি স্কয়ার থাকে তার মানে b টা কয়বার গুণ আছে? দুইবার। মাইনাসটা কতবার গুণ আছে? দুইবার। তার মানে জোড় সংখ্যক, তার মানে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আবার এইখানে a এর সাথে কি গুণ করেছে? b, a এর বামে কি ছিল? প্লাস, আর b এর বামে কি ছিল? মাইনাস। আমরা বলেছিলাম যে যদি মাইনাস বিজোড় সংখ্যক থাকে, কত? বিজোড় সংখ্যক, তাহলে মাইনাস এখানে কয়টা আছে? একটা। জোড় না বিজোড়? বিজোড়। তারপরে মাইনাস, তাহলে কি হয়ে যাবে? মাইনাসই থাকবে, তাই না? মাইনাসটা কি থাকবে? মাইনাসই থাকবে। এই কারণে এখান থেকে আমরা একটা জিনিস দেখবো, শুধু এখানে তো আমরা কয়টা ঘাত দেখতেছি? দুটো ঘাত। যদি এটা তিনটা থাকতো তখন আবার আমাদের সূত্র, বা চারটা থাকতো তখনও কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করে আমরা পারতাম। তার মানে এখানে প্লাসের জায়গায় কোন জায়গায়, অনেক সময় আমাদের মাথায় চিন্তা হয় যে এই মাইনাসটা কি প্রথমে হবে নাকি শেষে হবে, প্রথমে হবে কি শেষে হবে। সূত্র একটাই যে মাইনাস যদি বিজোড় সংখ্যক গুণ করি তাহলে মাইনাসের কোনো পরিবর্তন হবে না, যদি জোড় সংখ্যক গুণ করি তখনই কি হবে? পরিবর্তন হবে। তার মানে এইখানে এই মাইনাসটা এখানে হয়ে গেছে প্লাস, মানে অনেক সংখ্যক গুণ হইতে পারে। অনেক সময় দেখা যায় যে মানে হচ্ছে 300 400 এরকম বেশি পরিমাণে আসলো, তখন আমরা কনফিউজ হয়ে যাব এখানে কি করব। কিন্তু ওই যে আমাদের সহজ টেকনিক জোড় আর বিজোড়, আমরা যদি জোড় আর বিজোড় টার্মটা মনে রাখতে পারি তাহলে আমাদের চিহ্ন নিয়ে আর কোনো প্রবলেমে পড়তে হবে। তাহলে আমরা এখানে বললাম আগের সূত্রে যে এটা কয়টা আছে? দুইটা। তার মানে এখানে এক, এখানে এক আর এক যোগ করলে কি বাম পাশ পাচ্ছি আর কি। আমরা সমীকরণে যখন কোনো কিছু সমাধান করি, সমীকরণে বা কোনো কিছুতে বা রাশিতে সমাধান করি, তখন আমাকে কি করতে হয়? পরের লাইন থেকে আগের লাইনে যাওয়ার ক্ষমতা থাকতে হবে। তার মানে আমি এই লাইন থেকে কোন লাইনে আসতে পারছি? এই লাইনে। আবার এই লাইন থেকে এই লাইনে, এই লাইন থেকে এই লাইনে, প্রত্যেকটা লাইন থেকে প্রত্যেকটা লাইনে কি করা যায়? ব্যাক করা যায়। এটা এভাবে আমরা আগে তো দেখালাম গুণ করলে, তারপরে যেখানে মাইনাস গুণ করলে বললাম তো যে যদি মাইনাস জোড় সংখ্যক গুণ করি তখনই মাইনাসটা কি হয়ে যায়? পরিবর্তন হয়। তার আগে মাইনাস পরিবর্তন হবে না। যে এটাই আমরা দেখাইলাম আর কি, তাই না? তখন জি বলো তো, এই মানে এতক্ষণ স্যার যেটা বললেন সেটাই হচ্ছে এই যে এখানে আমরা যখন মাইনাসটাকে এই যে বিজোড় সংখ্যক আমরা নিয়েছি, এখানে স্কয়ার তো আমাদের আসলো, তারপর হচ্ছে 2a, তার সঙ্গে এই যে মাইনাস b এখানে আমরা লিখছি, মানে
প্রথম সূত্রটাই কিন্তু আমরা এখানে রিঅ্যাপ্লাই করেছি। জাস্ট হচ্ছে ওখানে আমাদের যে প্লাস বি ছিল সেই প্লাস বি কে আমরা মাইনাস বি হিসেবে একটা পদ নিয়েছি। এখন যখন আমরা মাইনাস বি দিয়ে গুণ করব, এখানে এই যে মাইনাস বিটা কিন্তু আমাদের বিজোড় সংখ্যক, একটা যখন আমরা বিজোড় সংখ্যক গুণ করব তখন কিন্তু চিহ্ন আমাদের মাইনাসই থাকবে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তারপর এখানে মাইনাস বি স্কোয়ার, এখানে কিন্তু আমাদের দুটো আছে, তার মানে জোড় সংখ্যক। যখন জোড় সংখ্যক হবে তখন সেটা চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে, সে কারণে আমাদের এখানে মাইনাস বি স্কোয়ারটা এখানে প্লাস বি স্কোয়ার হয়ে গেছে। তাহলে আমরা একটা সূত্র থেকে অলরেডি দুইটা শিখে গেলাম। যখন প্লাস হয় তখন এখানে প্লাস, হ্যাঁ মাইনাস এখানে হয় না, এখানে হয়, অনেক সময় কনফিউশন, সেটাই বললাম। যদি মাইনাস বিজোড় সংখ্যক গুণ হয়, কি যখনই বিজোড় সংখ্যক মাইনাসের পরিবর্তন হবে না, আর জোড় হলে কি হবে? পরিবর্তন হবে। অথবা আপনি মনে রাখেন যে যদি মাইনাস জোড় সংখ্যক গুণ করি তখনই কি হয়? মাইনাসটা প্লাস হয়, তার আগে মাইনাসের পরিবর্তন হয় না। তাহলে আমরা দুইটা শিখলাম। কয়টা সূত্র শিখলাম? দুটো সূত্র আমরা অলরেডি শিখে ফেলেছি আর কি। এরপরে আমরা পরেরটাই যাই। আমরা অলরেডি যা শিখলাম সেটারই আমরা একটা ওভারভিউ দিচ্ছি, যে জাস্ট আমরা আবারও বলে নিই যে এখানে ঘাত যতগুলো থাকে প্রত্যেক পদেই ঘাতের সংখ্যার যোগফল কি হবে? সেম হতে হবে। যেমন এখানে বি নাই মানে কি? বি টু দি পাওয়ার কত আছে? 0। 0 আর 2 যোগ করলে কত হবে? 2। আবার এখানে 1 আছে, এখানে 1 আছে, আর এ নাই মানে কত আছে? এ টু দি পাওয়ার 0। এটা শিখলাম আমরা। মাইনাসের ক্ষেত্রেও যেটা শিখলাম যে মাইনাস যখন হবে তখন দেখবো যে মাইনাসটা কতবার গুণ হচ্ছে। যখনই মাইনাস একবার গুণ হবে তখন মাইনাসটা মাইনাসই থাকবে, পরিবর্তন হবে না। আর এর আগে আমরা যেটা দেখে আসলাম, এই যে এই সূত্রটা, এটা সমান সমান আগেই তো জানলাম আমরা যে সূচকের ক্ষেত্রে যখন আমি যেমন এ গুণ করলে এর উপরে 1 এর উপরে 1, তাহলে কি হবে? এ স্কয়ার। আবার এ স্কয়ার ইকুয়াল টু এ গুণ এ। আবার যদি 5 স্কয়ার থাকে তাহলে 5 গুণ 5, আবার 5 গুণ 5 ইকুয়াল টু কি? 5 স্কয়ার। তার মানে আমরা এটা ইকুয়াল টু দুইটার গুণফল আকারে প্রকাশ করতে পারি। এইখানে আমরা একটু অ্যাডভান্স লেভেলের কথা বলবো আর কি। আমরা পাটিগণিতে শিখে এসেছি, কি শিখে এসেছি? যে পাটিগণিতে যখন কোনো সংখ্যাকে আপনি ভাগ করেন, তাই না? কোনো সংখ্যাকে যখন ভাগ করেন, ভাগ করলেন যেটা দিয়ে সেটাকে বলা হয় ভাজক, আর যাকে ভাগ করবেন সেটাকে বলা হয় কি? ভাজ্য। যেটা ফল পাচ্ছেন সেটা হচ্ছে ভাগফল। এটাকে আমি যদি ক্রিকেট খেলার সাথে তুলনা করি, খেলোয়াড়রা হচ্ছে কি? ভাজক, মাঠটা কি? ভাজ্য, হ্যাঁ। আর খেলার পরে যে ফলাফলটা আসবে সেটা ভাগফল। আর যদি শেষে যেটা থাকে, ফুটবলের সাথে তুলনা করলে রিমাইন্ডার থাকে না কিছু অতিরিক্ত টাইম, সেটা হচ্ছে ভাগশেষ বা রিমাইন্ডার। এখন এখানে আসেন, এই মনে করেন 48 একটা সংখ্যা। আমি এখানে কি বললাম? 48 একটা সংখ্যা। এখানে বলছি কি? 48 একটি সংখ্যা। এই সংখ্যাকে আমি ভাগ করতে পারবো, তাই না? জি। এইটাকে আমি ভাগ করতে পারবো। কি দিয়ে ভাগ করতে পারবো? অনেক কিছু দিয়ে ভাগ করতে পারবো আর কি। যদি আমি এখানে 24 দিয়ে ভাগ করি তাহলে ফল কত পাবো আমি? 2। যদি আমি 30 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো ফল? জানা নাই, ক্যালকুলেশন করে বিয়োগ করতে হবে, বের করতে হবে। কিন্তু আমি যখন 24 দিয়ে ভাগ করছি তখন 2 পাচ্ছি। বা এটাকে আবার যদি 12 দিয়ে ভাগ করি 24 কে, তাহলে আবার পাচ্ছি। বা আবার 12 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি? 3 4 2 গুণ 2। অর্থাৎ এখানে দেখেন আমি 3 দিয়ে ভাগ করলেও পাচ্ছি, আর এটা কত পাচ্ছি? 16 পাচ্ছি, তাই না? জি। 4 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 4 12 48, 12 পাচ্ছি। 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 24 পাচ্ছি। এইখানে যে বিষয়গুলো পাইলাম আমি, তার মানে এখানে পাইলাম 48 ইকুয়াল টু 12 গুণ 4 হয়েছে না? 12 গুণ 4। তার মানে এই সংখ্যাটা এই দুইটা সংখ্যার কি? গুণফলের সমান। এই সংখ্যাটা এই দুটো সংখ্যার গুণফলের সমান। এখানে যে কথাটা বলতে চাই, আমরা কি দেখলাম? তাহলে এটা হচ্ছে ভাজ্য, যেটা পাচ্ছি সেটা কি? ফল, যেটা দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে ভাজক। ভাজকের আরেকটি নাম আছে, তাই না? ভাজকের আরেকটি নাম আছে। যখন ভাগফল পাওয়া যায় এবং ভাগশেষ কি থাকে না, তখন ভাজকটাকে বলা হয় গুণনীয়ক। এটা পাটিগণিতে শিখে এসেছি, 4-5 আমরা শিখে এসেছি। তো পাটিগণিতে আমরা এটা শিখে এসেছিলাম যে যখন ভাগ করলে ভাগফল পাওয়া যায় এবং নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ ভাগশেষ যখন থাকে না তখন গাণিতিক ভাষায় এটাকে বলা হয় নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ কোনো সংখ্যা যখন বা কোনো রাশি বা কোনো একটা রাশিমালা বা কোনো বহুপদী
যখন অন্য কোনো রাশি বা অন্য কোনো রাশিমালা বা অন্য কোনো বহুপদী দিয়ে ভাগ করলে ভাগফল নিঃশেষে বিভাজ্য হয়, তখন যেটা দিয়ে ভাগফল নিঃশেষে বিভাজ্য হয় সেটাকে বলা হয় গুণনীয়ক, আর যেটাকে ভাগ করছি অর্থাৎ ভাজ্যকে কি বলবো? গুণিতক। এটা কি তাহলে এখানে গুণিতক। গুণিতক। আমরা কিন্তু অনেক অনেক কথা বলতেছি, আমি আবারও মেসেজ দিয়ে নিই যে আমরা একেবারে বেসিক থেকে গণিত শিখছি। আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি, আপনি যদি আমাদের আগের 2টি ক্লাস আর একটি ক্লাস, এই 2-3টি ক্লাস দেখেন, আপনি অনেক সময় ওই যে পেইড ভার্সনে অনেক ক্লাস করেন, আশা করি যে সেখানকার থেকে বেটার কিছু হবে। কারণ গত 10 বছরে প্রোগ্রামিং এর যতটা নলেজ অর্জন করেছি সেটাই দেওয়ার চেষ্টা করছি। স্যাট একাডেমি যে অনলাইন অনেক বড় প্ল্যাটফর্ম, সেটার প্রতিফলনটাই আমরা ক্লাসের মাধ্যমে কিছুটা ঘটাইতে চাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমরা এইখানে বলতেছিলাম যে যদি আপনি কোনো সংখ্যাকে ভাগ করেন, যেটা দিয়ে ভাগ করেন যদি ভাগফল পাওয়া যায় এবং ভাগশেষ না থাকে, তার মানে গাণিতিক ভাষায় বলবো নিঃশেষে বিভাজ্য। যেটা দিয়ে ভাগ করছেন সেটাকে বলবো গুণনীয়ক। তাহলে এখানে 16টাও কি হবে? গুণনীয়ক। তার মানে ভাগফলটাও গুণনীয়ক, ভাজকটাও গুণনীয়ক। এখন এই গুণনীয়ক তো পাটিগণিতে শিখে এসেছি। বীজগণিতের নাম কি বলে তুমি বলো এবার একটু। হ্যাঁ, আচ্ছা, বীজগণিতে এইটার নাম বলে হচ্ছে উৎপাদক। আমরা পরের ক্লাসগুলোতে দেখবো যে উৎপাদক না করেও কি করা যায়, উৎপাদক বলে দেওয়া যায় যে এটা উৎপাদক হবে কি না। যেমন ভাগশেষ উপপাদ্য বা উৎপাদক উপপাদ্য বা ডেফিনিশন মেথড, এরকম মেথডের মাধ্যমে বলা যায়, ক্যালকুলেশন করা যায় না। আমাদের কাজই হচ্ছে একটি যে আপনি শর্টকাট মুখস্থ করবেন না, শর্টকাট আপনার মাথার ভিতরে কি গিজ গিজ করবে আর কি, তাই না? মানে আপনি শর্টকাট অটো ক্রিয়েট হয়ে যাবে। যাই হোক, তাহলে আমরা এখানে দেখলাম যে এইটা একটা সংখ্যায় যদি তুলনা করি, কি তুলনা করি? সংখ্যা। এই সংখ্যাকে কয়টা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করেছি? এখানে আমরা দুটো সংখ্যার গুণফল আকারে এই সংখ্যাটাকে প্রকাশ করেছি। এখানে যেমন স্যার দেখাইলেন যে 24কে যখন আমরা 48কে যখন আমরা 24 দিয়ে ভাগ করছি তখন 2 আমাদের ফলাফল আসছে। 24 গুণ 2 সমান কিন্তু আমরা 48 লিখতে পারছি। সো এটাও যদি আমাদের ওরকম একটা সংখ্যা হতো আর সেই সংখ্যাকে আমরা অন্য একটা সংখ্যা দ্বারা ভাগ করছি, তাহলে কিন্তু ওই মানে ভাগফল আর সেই সংখ্যাটা আসতো। সেই এখানে যেহেতু সেম জিনিস, তো এই ভাগফল আর হচ্ছে ভাজ্য দুটোই আমাদের একই জিনিস এসেছে। ভাগফল আর ভাজক, হ্যাঁ, ভাগফল এবং ভাজক দুইটা একই জিনিস এসেছে। তার মানে এইটাও গুণনীয়ক, এটাও গুণনীয়ক, আবার এইটাও উৎপাদক, এটাও উৎপাদক। তার মানে এইটা দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, ফল কোনটা পাবো? এটা। এটাই আমরা আবার এইটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে ফল কোনটা পাবো? a + b। এটাই আমরা এইখানে এত কথা বলার একটাই কারণ, যেন আমরা সামনের ক্লাসে যখন উৎপাদক নিয়ে কথা বলবো তখন আপনার উৎপাদকটা বুঝতে খুব সহজ হয়ে যায়। উৎপাদক কোনটা এটা যেন আর মানে ভাবা না লাগে, তখন আপনারা বুঝতেই পারবেন যে উৎপাদক কোনটি। তাহলে এবার একটু কমেন্ট করে জানান যে উৎপাদকে পাটিগণিতের সাথে আমরা কোন কোন শব্দের সাথে উৎপাদককে তুলনা করেছি। আর উৎপাদক হতে হলে কি হতে হবে নাকি? হ্যাঁ, যেমন গুণনীয়ক উৎপাদক হতে হলে তার কি বৈশিষ্ট্য? একটি ভাজক কখন গুণনীয়ক হয় একটু কমেন্ট করে জানান, আমরা একটু জানতে চাচ্ছি আর কি, যে আপনি অ্যাকচুয়ালি ক্লাস এটা দেখতেছেন কিনা আর কি, যে একটি সংখ্যাকে অন্য সংখ্যা দিয়ে ভাগ করলে কখন গুণনীয়ক হয় আর কখন ভাজক বলি। আর সকল ভাজক কি গুণনীয়ক নয়, কিন্তু সকল গুণনীয়ক ভাজক। সকল গুণনীয়কই উৎপাদক, সকল উৎপাদকই কি গুণনীয়ক, তাই না? তাহলে এবার বলেন যে বীজগণিতের উৎপাদকের সঙ্গে আমরা পাটিগণিতের কিসের সঙ্গে তুলনা করেছি? জি, একটু জানান, দেখো তো জানাইছে কিনা। আচ্ছা, আমরা একটু পরেরটায় যাই। এটাও তো একই অবস্থা। এটা কিভাবে হয় এটা তার সমিতি দেখায়, তাই না? এইটা ইকুয়াল টু এটা কিভাবে হয়? আমরা এর আগে গুণ করা শিখেছি। এটা সমান সমান গুণ করি, আমরা গুণ করলে পাবো a স্কয়ার মাইনাস ab প্লাস ab মাইনাস b স্কয়ার। গুণ কিভাবে হয় এটা তো শিখাইছি, এটা তো এক কথা বারবার বলে আমাদের ক্লাস কি হয়ে যাবে, লেন্থি হয়ে যাবে। তার মানে এটা বিয়োগ করলে কি কেটে গেল, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু এটা। বাম পক্ষ ডান পক্ষ সমান। আমি আপনাদেরকে প্রথমেই বলে নিয়েছিলাম, কি বলেছিলাম সমীকরণের উভয় পক্ষে যে অজানা রাশিগুলা থাকে, যত পদ থাকে প্রত্যেকটা অজানা রাশির সকল মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান হলে তাকে অভেদ বলা হয় বা সূত্র। জি, পরে যাই। এটা তো দেখাইলাম, সেম জিনিসটাই আমরা এখানে বুঝাই দিছি। এতক্ষণ তো আমরা অনেকগুলা সূত্র নিয়ে আলোচনা করলাম, সূত্র বোঝানোর চেষ্টা করলাম, এন্ড মানে কতটা বুঝেছেন সেটা আশা করি কমেন্ট দেখলে বুঝতে পারবো। এন্ড
কিভাবে বুঝেছেন সেটা জানার জন্যই আমরা আপনাদের জন্য এখানে কিছু প্রশ্ন রেখেছি। সূত্রের মাধ্যমে এতক্ষণ যে সূত্রগুলো নিয়ে আলোচনা করা হলো সেই সূত্রের মাধ্যমে এই প্রশ্নগুলো সমাধান করে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা কতটা শিখতে পেরেছেন। একটু এখানে আমরা প্রথমটা বর্গের সূত্র, দ্বিতীয়টা বর্গের এটা যোগফলের বর্গের সূত্র, আর এটা অন্তরফলের বর্গের সূত্র, আর এটা হচ্ছে বর্গের অন্তর। এটাকে বলা হয় বর্গের অন্তর। বর্গের শব্দগুলোর সাথে আপনারা পরিচিত হতে পারছেন। আর হচ্ছে সবগুলো সমাধান করে কমেন্টে জানিয়ে দিলে আমরা বুঝতে পারবো আপনারা কতটা বুঝতে পারছেন। আর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় সেটাও জানাবেন, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। পরেরটাই যে আমরা এরপর আমরা স্যার তো প্রথমে বললেন যে কোনো একটা সূত্র থেকে যখন আমরা কোনো নতুন কোনো সিদ্ধান্তে পৌঁছাই তখন সেটাকে বলা হয় অনুসিদ্ধান্ত। এতক্ষণ আমরা যে সূত্রগুলো সম্পর্কে জানলাম সেই সূত্র থেকে আমরা এখন নতুন কিছু সিদ্ধান্তে উপনীত হব, আর সেগুলোও সূত্র হিসেবে ব্যবহৃত হয়। এজন্য এই অনুসিদ্ধান্তগুলো নিয়ে এখন আলোচনা করা হবে। আচ্ছা, যাই হোক, আমরা এর আগে শিখেছিলাম একটি সূত্র শিখে এসেছি। আমরা বলেছি যে একটি মাত্র সূত্র শিখে সব সূত্র দেখাবো যে কিভাবে সবগুলা সূত্র মুখস্থ রাখা যায়। আচ্ছা, যাই হোক, আমরা কি জানতাম তার ম্যাম এটা, তাই না? a + b হোল স্কয়ার ইকুয়াল স্কয়ার প্লাস 2ab স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এইখানে অনেক সময় আমরা এটাকে কি পড়ে টিচাররা এটা বুঝি না। অ্যাকচুয়ালি 2 কি ab, অর্থাৎ ab এর গুণফলের কয় গুণ? 2 গুণ। এটাকে বলে এভাবে যে a এবং b এর গুণ করে গুণফল, তার সাথে আবার কয় গুণ? 2 গুণ। এই সূত্রটা আমরা জানি। আমরা প্রথম বেসিক ক্লাসে যেটা দেখাইছিলাম সেখানে দেখিয়েছিলাম কি সমীকরণের সমাধান, তাই না? সেখানে গল্প বলেছিলাম। সমীকরণের সমাধানে বাম পাশে আমি যা করব ডান পাশে কি করতে হয়? সেম করতে হয়। বাম পাশে যোগ করলে ডান পাশেও যোগ, বাম পাশে বিয়োগ করলে ডান পাশেও বিয়োগ, বাম পাশে গুণ করলে ডান পাশেও গুণ। অর্থাৎ বাম পাশে যা করব ডান পাশেও সেই। আবার উভয় জিনিসটাকে আমরা কি করতে পারি? পক্ষান্তর করতে পারি। যখন বামেরটা ধরে নিয়ে ডানে নিয়ে যাই, আবার কি ডানেরটা ধরে বামে নিয়ে যাই, ধরে কি করি আমরা? বামে নিয়ে যাই, তাই না? জি। তো আমরা এখানে দেখি আমরা কি লিখছিলাম, হারাই গেল কেন এটা। এখানে আমরা লিখলাম স্কয়ার প্লাস 2ab a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, মানে b স্কয়ার আর কি, সহজ কথা, প্লাস টুয়াইস ab। উল্টা পাল্টা করে লিখছি আর কি শুধুমাত্র, তাই না? এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস ab। এখন দেখেন এইটাকে আমি আলাদা কল্পনা করি। এটাকে কি করব? আলাদা কল্পনা করছি। আর এর সাথে কি আছে? এইটুকু আলাদা। জি, তারপর বলো। অনুসিদ্ধান্তগুলো মূলত নেওয়া হয় যে সমীকরণটাকে যাতে আমরা সহজে সমাধান করতে পারি। সমীকরণকে সমাধান করার জন্যই আমাদের অনেক সময় নতুন নতুন সিদ্ধান্ত নিতে হয়। একটা সমীকরণে দেখা গেল আমাদেরকে স্কয়ার প্লাস বি স্কয়ারের মান বের করতে বলছে, কিন্তু আমরা স্কয়ার প্লাস বি স্কয়ারের তো কোনো সূত্র পড়িনি, তাহলে কিভাবে মান বের করব? আবার নতুন সূত্র ফেলবো বা একটা চিন্তার বিষয় হয়ে যায়। তখন এই যে স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাকে তো আমরা এই সূত্রটা মানে a প্লাস বি হোল স্কয়ার, এখান থেকেও মান বসিয়ে এখানে এটার মান বসাইলাম, তারপর 2ab এর মান বসিয়ে তারপর স্কয়ার প্লাস বি স্কয়ার বের করতে পারবো। কিন্তু এটার জন্য আমাদেরকে আলাদা আলাদা করে মান বসিয়ে তারপর যোগ বিয়োগ করতে হচ্ছে। আমাদের কাছে যদি এরকম স্কয়ার প্লাস বি স্কয়ার আলাদা ভাবে থাকে তাহলে কিন্তু মানে আমরা যেটা করি আর কি, মুখস্থ করলে এটুকু মুখস্থ করলাম আর এটা সূত্রে অ্যাপ্লাই করে ফেললাম, এরকম আমরা চিন্তা করি। তো আমরা মুখস্থ করব না, আমরা নিজেরাই সূত্র প্রতিপাদন করব। এটাই তো আমাদের আজকের ক্লাসের মূল ছিল। এই কারণে আমরা এই a প্লাস বি স্কয়ার এই অংশটাকে স্কয়ার প্লাস বি স্কয়ার অংশটাকে আলাদা করে নিব। আর গত ক্লাসে তো আমরা বলেছি যখন আমরা কোনো সমীকরণকে পক্ষান্তর করি, কোনো একটা রাশিকে আমরা সমানের অপর পাশে নিয়ে যাব, তখন তার সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে মাইনাস চিহ্ন হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হবে, মাইনাস থাকলে প্লাস হবে, এরকম। সো এই প্লাস 2ab যে অংশটা আছে এটাকে যখন আমরা অপরপক্ষে নিয়ে যাব তখন কিন্তু সেটা মাইনাস হয়ে যাবে, যেহেতু এটার সামনে প্লাস আছে। এটাকে যখন আমরা নিলাম তখন এই যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab হলো, আর স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখুন সূত্রটা কিন্তু আমাদের মুখস্থ করতে হচ্ছে না। এই যে আমরা আগে একটা সূত্র পড়েছিলাম a প্লাস বি হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার,
এই একটা সূত্র মনে রাখলে ওইখান থেকেই কিন্তু আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রও পেয়ে গেলাম। এখন যে কোনো সমস্যা আমাদের সামনে আসলে একটা সূত্র যখন আমরা দেখছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে হবে, জাস্ট আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে ফেলবো, এটাই। আমরা এটা নিয়ে আরেকটু পরে আরো ডিটেইলস বলবো, আমরা পরেরটায় যাই, না হলে ক্লাস আমাদের লেন্দি হয়ে যাবে। জি, এখানে কিভাবে বের করা হয়েছে দেখানো হয়েছে যে বাম পাশে, আমরা জানি এটা, আমরা নরমালি জানি কি যে a প্লাস বি, মানে এতক্ষণ আমরা যেটা বুঝাইলাম সেটাই এইটাকে আমরা কি করলাম, প্রতিবিম্ব করলাম, কি করলাম, অপর পাশে পার করে দেওয়া হয়েছে। আমি এর মধ্যে আপনাদেরকে একটি ছোট্ট গল্প বলি আর কি। হ্যাঁ, ছোট্ট গল্পটা শেয়ার করা দরকার। কিছু কিছু অনেক সময় ক্লাস নিতে গেলে কিছু গল্প শেয়ার করা লাগে। গল্পটা হচ্ছে এরকম যে একদিন এক বাবা বাসায় বসে পত্রিকা পড়ছে সকালে। এই ধরুন আমার মতো একজন বাবা পত্রিকা পড়ছে। তো পত্রিকা পড়ছে, ছোট ছেলে আছে, এসে বাবাকে জ্বালাচ্ছে আর কি। তো বাবা কি করবে আর কি, বাবা ছেলেকে পত্রিকার পাতা থেকে একটু ওয়ার্ল্ড ম্যাপ ছিল আর কি, এই ওয়ার্ল্ড ম্যাপে যে ম্যাগাজিনের পাতায় ওয়ার্ল্ড ম্যাপটি ছিল, বাবা চালাকি করে ছেলেকে বললো, বাবা এক কাজ করো, তোমাকে ছোট্ট একটা কাজ দিই, তুমি আমার যে কাজটা দিচ্ছি তুমি এটা করে নিয়ে আসো। বাবা কি করছে, যে বাবা পত্রিকার পাতাটা টুকরো টুকরো করে ছেলেকে দিয়ে দিয়েছে। তো ছেলে এখন ওই ঘরে যাও, তুমি ওই ঘরে যাও, একটু গিয়ে একটু এই কাজটা তুমি করে নিয়ে আসো। ছেলে 5 থেকে 7 মিনিট, অনলি 5 থেকে 7 মিনিট পরে ওই কাগজটা আগের মতোই ঠিকঠাক জোড়া লেগে নিয়ে চলে এসেছে আর কি, মানে পুরো কাগজটাই ঠিকঠাক মতো নিয়ে এসেছে। এখন বাবা তো দেখে অবাক, এটা কেমনে সম্ভব। উনি কিছুটা অ্যাস্টনিশড হয়ে গেছেন, অ্যাস্টনিশড হয়ে বলছে, ছেলেকে বলছে, তার মেয়েকে বলছে যে মা তুমি এটা কেমনে সম্ভব করলে, কি করে এটা ওয়ার্ল্ড ম্যাপ তুমি জোড়া লাগাইছো কিভাবে। বাবাকে বলছে কি যে আব্বু আমি তো ওয়ার্ল্ড ম্যাপ জোড়া লাগাই নাই, আমি তো জোড়া লাগাইছি একটা মানুষের ছবি, তুমি দেখো উল্টা পৃষ্ঠায় একটি মানুষের ছবি আছে। তো আমি এই মেসেজ দিয়ে এটাই বলতে চাচ্ছি যে দেয়ার ইজ নো টাস্ক দ্যাট হ্যাজ অ্যান ইজি সলিউশন, মানে পৃথিবীতে এমন কোনো সমস্যা নাই যার কোনো ইজি সলিউশন নাই, মানে প্রত্যেকটি সমস্যারই কি সমাধান আছে, সমাধানটাকে আমাকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে। এমন কোনো কঠিন প্রবলেম নাই যেটার সমাধান নাই, প্রত্যেকটা সমস্যারই সমাধান আছে, জাস্ট খুঁজে বের করতে হবে। তো এখানে আমরা একটি জিনিস শিখলাম না, যে বাবাকে মেয়ে শিখাচ্ছে যে বাবা উল্টো পৃষ্ঠায় তো একটি কি ছিল, মানুষের ছবি ছিল, তার মানে ওই ম্যাপটি সমাধান করার সহজ হয়েছিল কি একটি মানুষ, কারণ সে তো মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে পরিচিত। আমি এখানে যেটি বলতে চাচ্ছিলাম যে এইখানে সমীকরণের যাই হোক আমি এইখানে যেটি বলতে চাচ্ছি যে ওই বাবার কথাই যদি চিন্তা করি, সমীকরণেও সেম কি হয়, আমরা এক পক্ষান্তর যখন করি বাম পাশটাকে ডান পাশে, ডান পাশটাকে বাম পাশে আমরা নিয়ে নিলে তখন এটা জাস্ট আয়নার মতো প্রতিবিম্ব সৃষ্টি হয়। প্রতিবিম্ব যখন সৃষ্টি হয় তখন এর চিহ্নের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। আসলেই কিন্তু চিহ্নের পরিবর্তন হচ্ছে, কি আসলে চিহ্নের পরিবর্তন হচ্ছে। আমি দেখাই জাস্ট কিভাবে পরিবর্তন হচ্ছে। আমি এটাকে যখন নিয়ে গেলাম, এ যায় সাথে করে নিয়ে যায় তার বিপরীত চিহ্নকে, কিভাবে নিয়ে যায়, বিপরীত চিহ্নকে এখানে নিয়ে যাবে কি তাহলে মাইনাস, এর বামে কি আসবে মাইনাস, এর বামে কি আসবে মাইনাস, এর বামে কি আসবে মাইনাস, সবই তো মাইনাস হয়ে গেছে। আবার মাইনাস দিয়ে গুণ করলে কি হচ্ছে, সব প্লাস হয়ে যাচ্ছে। এই কারণে এই কাজটি আমরা করি না, বাট অদৃশ্যভাবে এই কাজটি হয়ে যাচ্ছে, আমরা অটো করে ফেলছি। আমি আপনাদেরকে আবার মেসেজ দিয়ে রাখি যে এই ক্লাসগুলো আমরা কি শূন্য থেকে শুরু করার একটাই লক্ষ্য, যে সবাই যেন গণিত ভীতি সবার দূর হয় এবং গণিতে আপ টু দ্য মার্ক, মানে 100-তে 100ই পায়। আচ্ছা যাই হোক, এখন এইখানে দেখেন a প্লাস বি পাশে কি আকার আছে, যোগ, ও পাশে গেলে তাহলে কি হবে, বিয়োগ। তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু আমি কি পাইলাম, a প্লাস b হোল স্কয়ার মাইনাস এইটা সমান সমান এটা পাইলাম। আবার এটাকে যদি আমি কি করি, ক্যালকুলেশন করি, এটা সমান জানি আবার কি এইটার এটা কি হয়ে গেল, কেটে গেল। তার মানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান হয়ে গেছে। এইটা থেকে আমি মনে রাখতে পারছি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু, এইটা মনে রাখার সহজ ওয়ে হচ্ছে যে আমাকে a প্লাস b হোল স্কয়ার এই সূত্রটা মুখস্থ করতে হবে। এটা কি মুখস্থ রাখতে হবে, লজিক্যালি মুখস্থ করতে হবে। কিভাবে লজিক্যালি, এটা যখন মুখস্থ থাকছে, ক্যালকুলেশন, গাণিতিক ক্যালকুলেশন কি সবসময় খাতায় হয়, মাথায় হয় না। এই ক্যালকুলেশন একেবারে সিম্পল ক্যালকুলেশন, এটা মাথায় করতে হবে। তাহলে আমরা এখান থেকে জানলাম a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু এটা। আমরা এরপরে মনে রাখার আরো কিছু কৌশল শেখাবো আপনাদেরকে, আমরা পরেরটায় যাই।
এটা তো দেখালাম, জি। আমরা পরেরটাই যাই। এটা তাই না তারপর তুমি এটা বলো। এতক্ষণ আমরা প্লাসেরটা দেখলাম, এবার আমরা মাইনাসের ক্ষেত্রে দেখবো। a প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু আমাদের কাছে দুটো সূত্র থাকতেছে, কারণ হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এটা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার যে সূত্রটা ছিল ওখানেও আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, এন্ড a মাইনাস বি হোল স্কোয়ার যেটা আছে সেটাতেও কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। তাহলে আমরা কখন কোন সূত্র অ্যাপ্লাই করব? আমরা যখন দেখব আমাদের প্রশ্নে a মাইনাস বি হোল স্কোয়ারের মান দেওয়া আছে এন্ড এ বি এর মান দেওয়া আছে, যখন এটার মান আর এটার মান দেওয়া থাকবে তখন আমরা সেখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টয়েস এ বি এটা ব্যবহার করবো। আর যখন আমাদের কাছে a প্লাস বি হোল স্কোয়ার আর এ বি এর মান দেওয়া থাকবে তখন আমরা ওই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান একটু আগে আমরা যে সূত্রটা শিখলাম সেটা অ্যাপ্লাই করব। তো সূত্রের অ্যাপ্লাই জেনে নিলাম, সূত্রটা আসলো কিভাবে, এটা ওই যে সেম ভাবে আমরা যখন স্কোয়ার প্লাস মানে a মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি যে স্কোয়ার মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার, এখান থেকে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা শুধু লাগবে আমাদের, কারণ আমাদের সূত্র তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানও বের করতে বলা হয়েছে ধরুন আমাদেরকে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, সেক্ষেত্রে আমরা এই মাইনাস টয়েস এ বিটাকে আমাদের বাদ দিতে হবে, তাহলে তো আমাদের সূত্র হয়ে যাচ্ছে। তার মানে আমি এখান থেকে এইটা দেখলাম a স্কয়ার প্লাস টয়েস এ বি প্লাস কি বি স্কয়ার, এটাকেই তো আমি এভাবেও লিখতে পারি, একই তো কথা, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টয়েস এ বি লিখতে পারি না, পারি না? তাহলে এটা সমান সমান আমরা শিখে আসলাম ওইখানে, শিখে আসলাম a প্লাস বি হোল স্কয়ার, আর এটা শিখে আসলাম কি a স্কয়ার মাইনাস টয়েস এ বি। দেখো মিশে গেছে, a স্কয়ার মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার। এইখান থেকে দেখতেছি আমরা দুইটা সূত্র, এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার আছে, এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার আছে, তার মানে যখন a স্কয়ার প্লাস বি স্কয়ার এটা প্লাস হয় তখন এটা ওপাশে চলে গেলে কি হবে মাইনাস, আবার যখন এটা মাইনাস ওপাশে গেলে কি হবে প্লাস, অর্থাৎ এইখানে যখন মাইনাস থাকে তখন বাইরে হয় প্লাস, আর বাইরে যখন প্লাস থাকে তখন সরি বাইরে যখন মাইনাস থাকে তখন ভিতরে হয় প্লাস। তার মানে এটা হয়ে গেছে। হ্যাঁ এবার এটা এতক্ষণ তো আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করলাম, এখন আমরা a মাইনাস বি হোল স্কোয়ার বের করব। এমন অনেক ম্যাথ দেখা যায় যেখানে আমাদেরকে হচ্ছে a প্লাস বি এর মান দেয়া, a প্লাস বি হোল স্কোয়ারের মান দেয়া আছে আর a বি এর মান দেয়া আছে, কিন্তু আমাদেরকে বের করতে বলা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের মান, কিন্তু আমরা তো a মাইনাস বি হোল স্কোয়ার সমান জানি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এই মানটা আমরা কিভাবে বের করব? এটা বের করার জন্য আমরা প্রথমে এই সূত্র থেকে সূত্র প্রতিপাদন করা আমরা শিখে নিই। আমরা যখন সূত্র জেনে থাকবো তখন তো আমাদের কাছে মান বের করাটা ইজি হয়ে যাবে। সো a মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা মূলত জানি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা তো আমরা জানি। এখন আমাদের কাছে a প্লাস বি হোল স্কোয়ারের মান কিন্তু দেয়া আছে, সো এখন a প্লাস বি হোল স্কোয়ার এই টার্মে তো আমাদেরকে নিয়ে যেতে হবে। যখন আমরা a প্লাস বি হোল স্কোয়ারে নিয়ে যাব তখন আমরা এইটা সমান সমান একটা অনুসিদ্ধান্ত আমরা এর আগে শিখে এসেছি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টয়েস এ বি, তারপরে এই মাইনাস টয়েস এ বি এখানে থেকে গেল, তাহলে মাইনাস 2 আর মাইনাস 2 কয়টা হলো তাহলে মাইনাস 4 এ, তার মানে এটা সমান কোনটা পেলাম a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এটা তো আমরা একটা পদ্ধতি দেখাইলাম তাই না, এটা আরো পদ্ধতিতে করা যায় সেটাও দেখাবো আমরা। আমরা আপাতত সূত্রর প্রতিপাদন শিখলাম, এর পরের স্লাইডে একটা স্লাইড আসবে সেখানে প্রত্যেকটা সূত্র কিভাবে মনে রাখা যায় সেটাও বলে দেব আর কি। তাহলে আমরা পরেরটায় যাই, এটা তাই না, আমি বলে নিই। এইটা হচ্ছে আমরা জানি কি সূত্র অনুযায়ী, দেখেন এখানে আমি লিখে দিই, একটা একটা করে লিখি, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার, তাই না? ঠিক আছে না তবে সূত্র ঠিক আছে? জি। তাহলে এইটা সমান আমরা জানি এইটা, কিন্তু আমাকে এইটাও পাওয়া যায় না। এখন a স্কয়ার প্লাস বি স্কয়ারকে আমি আবার একদিকে নিই, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টুয়াইস এ বি, আবার a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কি জানি আমি, যেহেতু এখানে প্লাস আছে এখানে কি আছে প্লাস, তার মানে আমাকে a মাইনাস নিতে হবে তাই না, মাইনাস বি হোল স্কয়ার প্লাস টুয়াইস
AB AB প্লাস কি টুয়াইস AB AB ইকুয়াল টু কি জানি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4AB 4ab কিন্তু এখানে যদি প্লাস নিতাম, এখানে প্লাস নিলে এটা মাইনাস হয়ে যেত, জি এটা কি হয়ে যেত, কেটে যেত, তার মানে উপরেরটাই চলে আসতো, তাহলে তো লেখার কোনো প্রয়োজন ছিল না। এই কারণে আমরা এখানে কি লিখলাম মাইনাস। মাইনাসটা কেন লিখলাম, আগের সূত্র শিখে আসলাম যে যখন ভেতরে মাইনাস বাইরে কি প্লাস, আবার যখন ভেতরে প্লাস বাইরে কি মাইনাস মাইনাস, তাহলে এইখান থেকে আমরা এটা পেলাম। তারপরেরটাই যাই, এটা তাই না, এটা দেখো 4AB থেকে এটা পরে। তারপর আমরা তো এখানে হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab এই সূত্রটা তো আমরা পেয়েই গেলাম তাই না। এখন এখান থেকে আমরা যখন হ্যাঁ এই অনুসিদ্ধান্তটা থেকে আমরা এখন জাস্ট ab এর মান নিব। অনেক সময় দেখা যায় যে a প্লাস বি হোল স্কয়ারেরও মান দিয়ে আছে, a মাইনাস বি হোল স্কয়ারেরও মান দিয়ে আছে। এখন আমাদেরকে ab এর মান বের করতে বলছে বা 4ab এর মান বের করতে বলছে। তো আমরা তো একটু আগে জানলাম যে হচ্ছে সমানের অপরপক্ষে আমরা পদগুলো পার করে দিতে পারি আর তখন চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। সো এখানে a প্লাস বি হোল স্কয়ারটাকে আমরা সেম ভাবেই রাখলাম, আর এই হচ্ছে সমানের অপরপক্ষ থেকে 4ab টা এই পাশে রেখে a মাইনাস বি হোল স্কয়ার যেটা আছে সেটাকে এই পাশে পার করে দিলাম। তখন এই যে এই পাশে পজিটিভ চিহ্ন আছে, এটা নেগেটিভ সাইন নিয়ে অপর পাশে চলে আসবে। তখন আমাদের কাছে আসবে 4ab সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আর হচ্ছে গত ক্লাসের পক্ষান্তর থেকে আমরা জানি যে যখন আমরা এক পাশ থেকে অপর পাশে পক্ষান্তর করি তখন যদি গুণ আকারে থাকে তাহলে ভাগ হয়ে যাবে। সো এই 4টা এই পাশে গুণ আকারে আছে, সেটাকে আমরা এই পাশে ভাগ করে দিয়েছি। তখন ab সমান আমাদের কাছে আসছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। তাহলে আমরা এখান থেকে আরো দুটো সূত্র বের করতে পারলাম। এইখান থেকে আবার এই 4টা এর নিচেও আছে, আবার এর নিচেও আছে, এটাকে আবার লসাগু করলে কি ওটাই পাওয়া যায়। তার মানে এর নিচেও 4 দিয়ে দিলাম, এর নিচেও 4 দিয়ে দিলাম। এইখান থেকে আমি যদি মনে করি যে a প্লাস বি এই 4 কে বর্গের ভিতরে দেব, কি করব বর্গের ভিতরে দেব। 2 এর বর্গ কত আমরা জানি 4 তাই না, তাহলে 2 দিলাম উপরে স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এখন এটাকে পড়ি কিভাবে, যে দুইটা সংখ্যার গুণফল, কি বললাম দুইটা সংখ্যার গুণফল, 3 একটা সংখ্যা 4 আরেকটা সংখ্যা, কি কি সংখ্যা বললাম 3 আর 4 এই দুটো সংখ্যার গুণফল কত হবে 3 4 এ যোগফলের 12। তাহলে এইটা সূত্র হচ্ছে যে দুইটা সংখ্যার যোগফলের কি বর্গের গড়, দুইটা সংখ্যার যোগফলের মানে অর্ধেক, হ্যাঁ দুইটা সংখ্যার যোগফলের কি অর্ধেকের বর্গ বিয়োগ দুইটা সংখ্যার বিয়োগফলের কি অর্ধেকের বর্গ, আর তারপরে কি ওই দুইটা বর্গের বিয়োগফল বা অন্তর। 3 আর 4 যোগ করলে কত হচ্ছে 7, তাহলে 7 বাই কত 2, 7 7 কত হচ্ছে 49। তার মানে এটা উপরে আমি 49 লিখে আর নিচে কত 4 মাইনাস এখানে 1/2, তাহলে 1 বাই কত 4। এখন এইখানে লসাগু করলে কত হবে 4, তাহলে 48 আসবে উপরে। এখানে 49 বিয়োগ 1 সমান সমান কত হলো 48 বাই 48। তাহলে এইখান থেকে আমরা ভাগ করব, তখন এই যে 4 12 48 আমাদের চলে আসলো। তাহলে দেখুন আমাদের ফলাফল কিন্তু সেমই আসছে। তার মানে এইখান থেকে আমরা যেটি শিখলাম, কি শিখলাম, যে দুইটি সংখ্যার গুণফল কি দুইটি সংখ্যার গুণফলকে ওই সেম সংখ্যার কে দিয়ে কি করে যোগ করে তার অর্ধেক করে তার বর্গ এবং তার বিয়োগফল করে তার বর্গ, এই বর্গের অন্তর সেটা হচ্ছে দুইটা সংখ্যার গুণফলের সমান। আচ্ছা যাই হোক, এখানে একটি ছোট্ট একটি গল্প বলবো। আমি তখন ক্লাস 9-এ পড়ি, 9-এ কি 10-এ সম্ভবত 10-এ, তখন ক্লাস 10-এ পড়ি আর কি। তো আমি বীজগণিত আমার 9-এই মোটামুটি আমার বই পুরো শেষ হয়ে গিয়েছিল। আমার বইয়ে যা বীজগণিত ছিল আমি সবই পারতাম, আমি আরেকজনকে করেও দিতে পারতাম। যাই হোক, আমার শ্রদ্ধেয় শিক্ষক উনি নাই এখন, উনি পরলোক গমন করেছেন, শ্রদ্ধেয় জাহাঙ্গীর স্যার। তো উনি আমাকে এসে বললো, তুমি নাকি অঙ্ক পারো আর কি, গণিত পারো নাকি, দেখি তো একটা অঙ্ক করো তো, প্রমাণ করে দাও তা। উনি আমাকে বললেন যে আচ্ছা তুমি গণিত পারো ভালো কথা, তুমি 4ab ইকুয়াল, এই যে আমরা একটু আগে যেটা শিখে আসলাম, কি শিখে আসলাম a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এটা কিভাবে আসে একটু দেখা তো। আমি তো অ্যাকচুয়ালি এটা কখনো চিন্তাও করি নাই, মানে কখনো চিন্তাই করি না আমি। এখন তো আমরা যেমন এখানে কি একটা ডিজিটাল বোর্ড ব্যবহার করছি, সেই সময় তো ব্ল্যাক বোর্ড ইউজ হইতো, তারপরে ঠিক আছে তখন
ব্ল্যাকবোর্ড, তারপরে ডাস্টার, চক, আমার হাতে চক ছিল, আমার হাত থর করে কাঁপছে আর কি, যে আমি এটা কি করব, স্যার এটা আমাকে বললো, মানে তারপরে ভিতরে মনে হচ্ছে পারবো নাকি, মনে হচ্ছে এরকম পারবো। আমরা আগের যে পদ্ধতি দেখাইলাম সেই পদ্ধতিতে দেখাই নাই। আমি যে কাজটি করেছিলাম তখন আমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করেছিলাম, যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আর a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এটা অ্যাপ্লাই করে কেমনে কেমনে আমি নিজেও বুঝতে পারি নাই যে এটি অ্যাকচুয়ালি প্রমাণ হয়ে যাবে। আমি যখন এটা যোগ মানে এটা করতে থাকলাম যে 4ab, তার মানে কি করব, বিয়োগ করব, তাই না? হ্যাঁ, বিয়োগ যদি করতে চাই তখন 4 প্রক্রিয়া আমরা এটা শিখে এসেছিলাম, ঠিক না তামিম? 4 প্রক্রিয়ায় শিখে এসেছিলাম, যে রাশিকে বিয়োগ করব বা যে বহুপদীকে বিয়োগ করব বা যে সমীকরণকে বিয়োগ করব, যেটাকে বিয়োগ করব, কি করব, যেটাকে বিয়োগ করব তার প্রত্যেকটা পদের সাইন কি হবে, পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হবে। সবগুলা পদের সাইন পরিবর্তন হয়ে যাবে। এবার বিয়োগ চিহ্ন পরিবর্তন হওয়ার পরে এবার কি করব, যোগ করব। তাহলে এটা সাইন পরিবর্তন হয়ে গেছে নাকি? হ্যাঁ, আর পরিবর্তন যেহেতু হয়েছে ঊর্ধ্ব আকারে থাকে, তো এই কারণে এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখা হয় আর কি। আচ্ছা যাই হোক, পরিবর্তন হইলে এটা আর এটা কি হয়ে গেল, কেটে গেল, এইটা আর এটা কি হয়ে গেল, কেটে গেল। তাহলে এই পাশে কত থাকলো তামিম? 4ab। তাহলে এটার সাথে এটা বিয়োগ করি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তার মানে আমি যখন এখানে চলে আসতে পেরেছি 4ab এর সূত্র হয়ে গেল। 4ab এর সূত্র যখন পাচ্ছি তখন কিসের সূত্র পাবো আমি? ab এর সূত্র। এই কারণে আপনাকে ক্যালকুলেশন পাওয়ার বাড়ানোর জন্য আপনাকে সহজ একটি মেসেজ দিয়ে নিই। আপনি যদি ক্যালকুলেশন পাওয়ার অর্থাৎ ম্যাথের পাওয়ার বাড়াইতে চান, যে ম্যাথটা করবেন সেটা একটু জাস্ট চোখ বুঝে দেখবেন। আর আপনি যতই ভিডিও দেখেন না কেন, যতই বই পড়েন না কেন, আপনার ম্যাথ একটাও মাথায় থাকবে না, থাকবে নাকি? আপনাকে খাতায় লিখে করতে হবে। আমি আজ থেকে প্রায় 14-15 বছর আগে গণিত পড়াইতাম আর কি। 12 বছর পরে মোটামুটি এই তো 14-15 বছর পরে আমি আবার আপনাদের সামনে হয়তো ছোট মেসেজ নিয়ে, গণিতের মেসেজ নিয়ে এসেছি। কারণ আমি তো নিজেও স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্ট এবং আমি সাইট ফাউন্ডার। আমি চেষ্টা করব যে গণিতটাকে কত সহজ হইতে শেখা যায়। আমরা অলরেডি 2টা ক্লাস পার করে ফেলেছি। একটি হচ্ছে বীজগণিতের বেসিক এবং জ্যামিতির বেসিক। আজকে আমরা সব কথা বলতে পারছি না, কারণ কি, যে আমরা অলরেডি বীজগণিতের বেসিক নিয়ে ক্লাস নিয়েছি। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখানে 4ab সমান এটা পাইলাম। আমার মূল মেসেজটি ছিল যে আপনাকে গণিত বাসায় করতে হবে। আপনি যদি করেন, কয়েকদিন করেন, আপনি আমাদের এই ভিডিওগুলো দেখেন, দেখার পরে জাস্ট কয়েকদিন চেষ্টা করেন, দেখবেন যে আপনি গণিতের বস হয়ে গেছেন। বস বলতে গেলে আপনি আটকাচ্ছেন না। আপনি আটকাচ্ছেন না মানে কি, আপনার কাজ আপনি সারতে পারতেছেন। আপনি যদি জব শিকার হন তাহলে আপনি পারতেছেন, আপনি যদি স্কুল শিক্ষার্থী হন তাহলে আপনি পারতেছেন। আচ্ছা যাই হোক, বা আপনি একজন গার্ডিয়ান, আপনার ছেলে মেয়েকে শেখাবেন, দেখা যাচ্ছে আপনিও পারতেছেন, তাই না? আচ্ছা যাই হোক, আমরা তাহলে এখানে দেখলাম, আমরা কি বললাম, সমীকরণের ক্ষেত্রে রিভার্স করা যায় প্রতিবিম্বের মধ্যে। এটা এর পাশে যাবে আর এটা এর পাশে যাবে। তার মানে 4ab = a + b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এর পাশে 4 কি আকারে আছে, গুণ আকারে আছে, ও পাশে গেলে কি হবে, ভাগ আকারে। আচ্ছা যাই হোক, আমরা 4ab এর সূত্র শিখলাম, তারপরে a স্কয়ার + b স্কয়ারের সূত্র শিখলাম। এইখান থেকে আমরা আরেকটা জিনিস শিখবো, বিয়োগ করলে আমরা শিখলাম কি, তুমি যোগ করতে দেখো। বিয়োগ করলে যখন আমরা এখানে 4ab পাইলাম, এখন যখন আমরা এটা যোগ করব তখন দেখি কি সূত্র আসে। যখন আমরা যোগ করব তখন তো আর কোনো চিহ্ন পরিবর্তনের কোনো দরকার নেই। তাহলে এখানে আমাদের আসছে 2 স্কয়ার, আর এটা তো হচ্ছে বিপরীত চিহ্ন, যার কারণে এটা কেটে যাবে। আর এখানে আসবে আমাদের 2b স্কয়ার, আর এর পাশে আসবে a + b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সমান আসলো। যেহেতু এখানে আমাদের 2 একই জায়গায় আছে, 2টা আমরা এখানে কমন নিতে পারি। তাহলে এখানে আমাদের আসবে 2 কমন নিলে স্কয়ার প্লাস b স্কয়ার, আর এর পাশে তো আমাদের এই সেম জিনিসটাই থেকে যাচ্ছে। এখন আমরা এখান থেকে কিন্তু স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র বের করতে পারি। আমরা এখান থেকে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান ½ আমি তো হাফ এখানেও দিতে পারি, পারি না? পারি না, দিতে পারি, পরেও দিতে পারি, হাফ নিচেও দিতে পারি, আবার এখানেও দিতে পারি। এখানে দিলে আমি কি করব, একটা ব্র্যাকেট বাড়াই দেব, সেকেন্ড ব্র্যাকেট দেব আর কি, a + b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আমাদের সমাপ্তি এখানে নতুন একটি কথার সাথে পরিচয় করে দিয়েছে, কমন নেওয়া, তাই না? কমন মানে কি এটা হয়তো জানতে হবে। আমি ধরেই নিচ্ছি যে আমাদের এই ক্লাসটি সবাই করে, জি, মানে একেবারে বাচ্চা থেকে শুরু করে সবাই করে কমন নেওয়া। কমন মানে একেবারে কি সাধারণ, তাই না? জি, কমন। এটা যখন সেট করব আমরা সেটের অঙ্ক, তখন এটা নিয়ে আমরা ডিটেইলস কথা বলবো। যাই হোক, কমন মানে ভাগ করা।
কমন মানে কি ভাগ করা। ভাগ করা। আর কমন নিলে বীজগণিতের ক্ষেত্রে ভাগ করে আবার পাশাপাশি রাখি, তার মানে ওইটা দুইটা উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করি। এখানে কমন নিচ্ছি মানে কি 2 দিয়ে ভাগ করছি, আবার এখানে কিছু নাই মানে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন। তার মানে এইটা আর এইটা দুইটার গুণফল কোনটা, এটা। তার মানে এটার উৎপাদক 2, এটার উৎপাদক a স্কয়ার প্লাস b স্কয়ার। আশা করি আপনারা আমাদের ক্লাসটি উপভোগ করছেন। আমরা পরের স্লাইডে যাই। এতক্ষণ তো আমরা অনেক সূত্র শিখলাম। এইবার এই স্লাইডে আমরা আপনাদেরকে দেখাবো এই সূত্রগুলো আপনি কিভাবে মনে রাখবেন। আমরা প্রথমেই বলে নিই যে আমরা শিখেছি কি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্র একটু শিখেছিলাম, তাই না তারমিম সমাপ্তি? এইখানে আমরা বলি কি কি শিখেছিলাম আমরা, a প্লাস বি হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, টুয়াইস ab প্লাস b স্কয়ার। আর যখন এখানে মাইনাস তখন কি এখানে মাইনাস। তুমি বলো একটু। এখানে কিন্তু আমরা মানে কিভাবে মনে রাখা যায় এটা, সেটা কিন্তু আমরা এর আগেও শিখিয়ে দিয়েছি যে পাওয়ারগুলো সবগুলোর সমান হবে, একটার পাওয়ার বাড়বে আরেকটার পাওয়ার কমবে, এভাবে মানে ঠিক একইভাবে যে ওইখান থেকে আমাদের এই সূত্রগুলো আসলো, এটাও কিভাবে সহজে মনে রাখা যায় সেটাই এখন শেখাবে। ওভারভিউ জাস্ট আমরা ওভারভিউটা দেখি। তাহলে এইটা যখন এই প্লাস হয়, আমরা নরমালি যখন মান নির্ণয়ের অঙ্ক করব তখন কি হয়, যখন প্লাস এখানে দেয়া থাকে প্লাসের বের করতে বলে তখন মাইনাসটা আমরা জানি আর কি। মানে আমি সূত্র জানি a প্লাস বি হোল স্কয়ারের, আর মান দেয়া আছে কি a মাইনাস বি। তাহলে এখানে যখন a মাইনাস বি হোল স্কয়ার হয় তখন এইটা সমান এটা পাই। কিভাবে পাই জাস্ট বলে দিই যে এইটা সমান আমরা কি জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে কয়টা ab আছে, 2টা ab। আর এখানে কয়টা ab, 4ab। 4টা থেকে যখন আমি কি করব, 2টা বাদ দিব, তাহলে কয়টা থাকবে, মাইনাস 2ab। তার মানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। একটা পাইলাম। এটারই বিপরীত, অর্থাৎ এখানে যখন মাইনাস তখন বাইরে কি মাইনাস, আর ভিতরে কি হবে প্লাস। এখানে যখন প্লাস তখন কি মাইনাস, ভিতরে কি হবে বিপরীতটা হবে। আর এইখানে আমরা সূত্র জানি দুইটা, একটা হচ্ছে মাইনাসের, একটা হচ্ছে প্লাসের। একবার হচ্ছে মাইনাস, যদি এখানে মাইনাস নেই তাহলে কি হবে প্লাস। কি কারণে প্লাস হবে আমরা বলে নিই যে a স্কয়ার মাইনাস, এর সূত্র কি জানি আমরা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন এইটা যদি আমি যখন সূত্র ভুলে যাব, সূত্র ভুলে গেলে সহজ বুদ্ধি হচ্ছে যে সূত্রগুলো আমি একটু দেখে নিব আর কি, যে a স্কয়ার মাইনাস টুয়াইস ab কি প্লাস b স্কয়ার প্লাস কি টুয়াইস ab। এটা কেটে কি হয়ে গেল, কেটে গেল। a স্কয়ার প্লাস b স্কয়ার বা বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে। আমরা এটা দেখালাম না, সেমটাই হবে, সেম ওয়েতে বিয়োগ করে তো দেখাইলাম সেটাই, এটাও দেখাইলাম আমরা। আমরা একটু পরের স্লাইডে যাই, অনেক দূরে এগিয়ে গেছি আমরা। আচ্ছা যাই হোক, আপনারা কোথাও এই সূত্রগুলা যদি দেখতে গিয়ে বা আমাদের বোঝানোর ক্ষেত্রে কোথাও কোনো ল্যাকিংস থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছি আর কি। তারপর তুমি কথা বলো আর আমি কমেন্টে রিপ্লাই দিই। এতক্ষণ আমরা যে সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম সেই সূত্রগুলো অ্যাপ্লাই করেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের মান নির্ণয় করতে পারবো। এই যে এখানে আমাদের স্কয়ার প্লাস বি স্কয়ার আছে, এন্ড স্কয়ার প্লাস বি স্কয়ারের মানটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। আর আমাদের এখানে দেয়া আছে a মাইনাস বি ইকুয়াল 7 এন্ড ab ইজ ইকুয়াল 60। তো আমরা এখানে কোন মান দ্বারা কোনটা দ্বারা এখানে আমরা মান বের করতে পারবো সেটা কিন্তু হচ্ছে এটা দেখে আমরা বুঝতে পারছি। a মাইনাস বি যেহেতু আছে, তো a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল মাইনাস 2ab, এই সূত্র দিয়ে কিন্তু আমরা এখানে মান বের করতে পারবো। এই এতক্ষণ তো শেখানো হইলো, এখন আপনারা এটার উপর হচ্ছে এই প্রশ্নটা আপনাদের জন্য আমাদের কাছে থাকলো, আপনারা সমাধান করে আমাদেরকে জানাবেন। আচ্ছা যাই হোক, এখানে এতক্ষণ পর্যন্ত আমরা সূত্র শিখলাম, তাই না? জি, এখন সূত্রের অ্যাপ্লিকেশন শিখেছি। সূত্র শেখার পরে এখন সূত্রের অ্যাপ্লিকেশন। এখানে কি কি দেওয়া আছে, a মাইনাস b এর মান, মানে a মাইনাস b মানে 7 মানে কত, a মাইনাস b। আবার বলি, a মাইনাস b যেটাই a মাইনাস b সেটাই 7, যেটা 7 সেটাই a মাইনাস b। আবার এই a আর b এর গুণফল 60 এর গুণফল কত, ab। এখন বের করতে হবে a এর বর্গ আর b এর বর্গের যোগফল। আপনারা অনুগ্রহ করে এটার মান কত হবে কমেন্ট করে জানান, তাহলে বুঝবো আপনারা আমাদের সাথে ইন্টারেক্টিভ ছিলেন এবং আমরা এতক্ষণ পর্যন্ত যে সূত্রগুলো বুঝাইছি সেগুলো বুঝতে পেরেছেন। আমরা পরেরটায় যাই। পরেরটায় গিয়ে আপনাদেরকে আমরা একটি গণিত করেই দেখাবো আর কি। একটি গণিত আমরা করে দেখাই, জাস্ট একটি গণিত। এখানে একটি প্রবলেম দেওয়া আছে, এটি আমরা বের করব। এখানে কি দেওয়া আছে, x মাইনাস 1 বাই কি দেওয়া আছে, x।
x মাইনাস 1/x এর মান কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। আমরা সূত্র কি শিখেছিলাম সেটা পরে আসে আর কি, কিন্তু এইখানে আবার দেওয়া আছে x প্লাস 1/x। আমরা এর আগে সূত্র শিখেছিলাম কি, যে a প্লাস b তাই না, হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্র দিয়ে তো আমরা এটা পাচ্ছে নাকি? না। হ্যাঁ, এটা দিয়েই পারবো না, এখন তো এটা দিয়ে পাচ্ছে না, কিন্তু আমি যদি আবার এটা দিয়ে যদি অনুসিদ্ধান্তটা যেটা শিখেছিলাম a প্লাস, হ্যাঁ অনুসিদ্ধান্ত লাগবে এখানে আমার কি লাগবে? অনুসিদ্ধান্ত। এখানে লাগবে আমার অনুসিদ্ধান্ত, কারণ এখানে কিসের মান দেওয়া আছে? a মাইনাস b এর মান দেওয়া আছে আমাদের কাছে। আমার মান দেওয়া হচ্ছে যে x মাইনাস 1/x দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে পাবো a মাইনাস b হোল স্কয়ার, তারপরে কি প্লাস 4ab। এই সূত্রটা আমরা জানি, এটা জানি না? জি। তাহলে আমরা এখান থেকে এই যে সূত্র এটা দেওয়া আছে, তাহলে এটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে যদি এটা লিখি x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু এটা ইকুয়াল টু x মাইনাস 1/x হোল স্কয়ার, তারপরে কি প্লাস 4 ইনটু x ইনটু 1/x। এখন আমাদের তো এখানে x মাইনাস 1/x এর মান দেয়াই আছে, তো 5 স্কয়ার হইলো প্লাস এখন 4, কিন্তু এটা তো আমাদের চিন্তার বিষয়, x বা 1/x এই মানগুলা কিন্তু আমাদের কাছে দেয়া নাই। তাহলে আমরা কি করব? কিন্তু আমরা মানে অনেকেই জানি না, যখন কোনো একটা রাশি আমাদের কাছে ধরুন a আছে, আর a এর যখন বিপরীত মানে যখন 1 দিয়ে ভাগ করা হয় তখন সেটাকে আমরা বিপরীত রাশি বলি। যখন 1/a এরকম বিপরীত রাশি থাকে, এই গুণটা কিন্তু এখানে উপরেও লেখা যায়। তখন একটু আগে আমরা ওই যে প্রথমের দিকে ক্লাসে দেখেছিলাম যে এটা ভাগ করা যায়, তো a/a কেটে যাবে, বা সূচকের ধারণা থেকে যদি নেই a টু দি পাওয়ার 1 মাইনাস 1 সমান a টু দি পাওয়ার 0 এরকম হয়ে যাবে। তো সেই হিসেবে এখানে আমরা x আর x কেটে দিতে পারি, দিলে আমাদের কাছে এখানে একটা মান আসছে 1, আর 4 কে 1 দ্বারা গুণ করলে 4ই আসে। তাহলে আমাদের এখানে ফলাফল হচ্ছে 29। 5 5 25 আর 4 29। এখন তো আমরা অঙ্ক করে শিখাচ্ছি, আপনি যদি জব শিকার হন তাহলে আমরা এগুলা আরো শর্টকাট ওয়েতে শেখাবো পরের ক্লাসগুলো। তো আমরা একেবারে বেসিক থেকে শুরু করেছি। যাই হোক, আমরা আপনাদেরকে একটি টাস্ক দিয়েছিলাম, সেই টাস্কটি যদি করে দেখান তাহলে আমরা খুব খুশি হব। পরে আরেকটি বর্গ পর্যন্ত শেষ করে ক্লাস অনেক বেশি লেন্থি হয়। আচ্ছা, সমস্যা না, আরেকটি ওই সূত্রগুলো বর্গের সূত্রাবলী এবং সূত্র থেকে অনুসিদ্ধান্ত, এই গণিতটা আপনারা আমাদেরকে একটু করে দেখায় আর কি। হ্যাঁ, এটাও আপনারা করে কমেন্টে জানাইলে আমাদের জন্য সুবিধা হইতো যে কতটা বুঝতে পেরেছেন। আচ্ছা, যাই হোক, আমরা এর আগে অনেক কিছু শিখলাম, আমরা এই স্টাইলেও করতে পারি। এতক্ষণ তো আমরা কি দেখলাম? এতক্ষণ আমরা দুইটা রাশির দেখেছি, তিনটা রাশির এখন তিনটা রাশি আছে তাই না? জি। সেম ওয়েতে এখানে পার কত আছে? 2। এখানে তাহলে এটাকে আমরা দুইটার গুণফল আকারে প্রকাশ করি, এটা 1 আর এটা 1। এখন এইখানে এটা সবার সাথে একবার গুণ হবে, বিটা এর সাথে গুণ হবে, সিটা এর সাথে গুণ হবে। তাহলে a গুণ একবার, b গুণ একবার, c গুণ একবার। তাহলে গুণ করলে আমরা পাইলাম a স্কয়ার ab, এভাবে গুণ করে করে পাচ্ছি, পাওয়ার পরে এই লাইনটা পাই। এটাই হচ্ছে আমাদের একটা সূত্র। এই সূত্রটাও কিন্তু আমাদের মুখস্থ করতে হচ্ছে না। আমরা প্রথমেও যেরকম দেখেছিলাম যে রাশিটা থাকে সেটাই আমরা দুইবার নেই, তখন আমাদের কাছে শুধু a প্লাস b ছিল, যার কারণে আমরা a প্লাস b গুণ করেছি। কিন্তু এখন আমাদের ক্ষেত্রে এখানে তিনটা পদ আছে, a প্লাস b প্লাস c, এটাকেও আমরা দুইবার নিয়েছি, নিয়ে জাস্ট গুণ করে দিয়েছি, তাহলেই কিন্তু আমাদের সূত্রটা চলে এসেছে। তাহলে এখানে আমরা দেখলাম যে আমরা এর আগে বললাম যে প্রত্যেকটা পদেই কি হবে? ঘাত সমান হতে হবে। ঘাত কি হতে হবে? সমান। এখানে a স্কয়ার, এখানে b স্কয়ার, ঘাত 2, এখানে কত? 2, এখানে কত? a আর b, এখানে 1, এখানে 1, 2 হয়ে এখানে ঘাত কত? এখানে ঘাত কত? 2, আর সবার এদের 2ab, হ্যাঁ, তারপর 2bc 2c। আচ্ছা, এখানে আমরা শিখলাম প্লাসের সূত্রটা। এখন এইখানে যদি এইটা মাইনাস হইতো আর এটা মাইনাস হইতো, অথবা এটা প্লাস এটা মাইনাস, অথবা এটা প্লাস এটা মাইনাস, সেক্ষেত্রে একটু দেখে নিই, আমরা জাস্ট একটু দেখে নিই। এই সূত্রটাই আমরা কিন্তু এইভাবে করতে পারতাম। হ্যাঁ, আমরা যদি এইভাবে করতাম, দেখেন কিভাবে করা যায়, সহজে ফেলতে পারতাম এটাতে। এটা দেখেন কত সহজে করা যায় আগের সূত্র অনুযায়ী। আমরা কি জানি? আমরা জানি এটা যদি a ধরি আর এটা কি b, তার মানে a স্কয়ার প্লাস 2ab। হ্যাঁ, এখানে আমাদের এটা এই যে
2 ইন্টু এ, আর বিটা কিন্তু আমরা এই পুরো টার্মটাকে এখানে আমরা বি ধরেছি, বি প্লাস সি। তারপর হচ্ছে এদিক থেকে লিখতে আমি দেখাই দেব। তাহলে এখানে আমরা 2 ইন্টু এ বি, আর এটা কি বি প্লাস সি হোল স্কয়ার, মানে এটা হচ্ছে এ, এটা এ, এটা কি বি, আর এটা কি সি। যাই হোক, এইখানে আমরা আবার লিখি এ স্কয়ার, ও সরি বি, হ্যাঁ তাহলে এ স্কয়ার প্লাস 2 এর সাথে গুণ, তাহলে 2 এ বি প্লাস 2 বি সি প্লাস এটা আবার কি সূত্র, a প্লাস b এর সূত্রটা আমরা পেতে পারি, প্লাস 2 বি সি প্লাস সি স্কয়ার, তার 2ac হবে, ও সরি 2ac হবে, হ্যাঁ। তার মানে এখানে পাইলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা তো পাইলাম আমরা। এখন এইখানে যদি আমরা দেখি যে যদি এগুলোর ভিতরে মাইনাস হয় তাহলে কি হবে, চলুন একটু দেখে নিই। এইখানে দেখেন মাইনাস আছে, তাই না? এখানে কি আছে? মাইনাস। আবার এখানেও মাইনাস, এখানেও মাইনাস। সূত্র মুখস্থ রাখবো। আমরা এর আগে দেখে আসলাম যে এ এর পুরো স্কয়ার, বি এর পুরো স্কয়ার, সি এর পুরো স্কয়ার, সবাই সবার সাথে গুণ থাকবে। একবার এ বি, একবার বি সি, একবার কি সি। এটা দেখলাম। এখন কোন জায়গায় প্লাস, কোন জায়গায় মাইনাস, কোন জায়গায় প্লাস, কোন জায়গায় মাইনাস। নরমালি যখন আপনি অঙ্ক করবেন সবগুলা মাইনাস প্রথমে দিয়ে নেন। তারমিম আগে প্রথমেই বলেছিল, তাই না? কি করবো, সবগুলা প্রথমে মাইনাস দিয়ে নিব। আমি সব মাইনাস দিয়ে দিলাম, এখানে মাইনাস দিলাম। এখন দেখতে হবে যে আমার শুধু মাইনাস কোথায় আছে, সি এর সাথে মাইনাস আছে। বি এর সাথে তো মাইনাস ছিল না, ছিল কি? ছিল না। সি এর সাথে মাইনাস ছিল, কিন্তু সি কয়বার গুণ? সি যখনই আমাদের বিজোড় সংখ্যক ভাবে গুণ থাকবে তখনই আমাদের চিহ্নটা মাইনাসে থেকে যাবে, কিন্তু যখনই সি জোড় সংখ্যক গুণ হবে তখন কিন্তু আমাদের মাইনাস চিহ্নটা আর মাইনাস থাকবে না, তখন সেটা প্লাস হয়ে যাবে। এজন্য তারপরে এ আর বি গুণ, এখানে কি ছিল? প্লাস। তার প্লাস থাকবে, দুটোই তো প্লাস আছে। এজন্য এখানে চিহ্ন পরিবর্তনের দরকার নেই। শুধু যেখানে আমাদের মাইনাস আছে, মাইনাস দ্বারা আমরা গুণ করছি, তখনই আমরা চিহ্নটাকে ফোকাস করব। এবং সি আর কি গুণ করেছি? বি সি। বি এর বামে কি আছে? প্লাস। আর সি এর বামে কি আছে? মাইনাস। মাইনাসটা বিজোড় সংখ্যক বার গুণ হচ্ছে, তার মানে মাইনাসটা কি আছে? মাইনাসই থেকে গেছে। এবার সি আর কি? এ। সি এর বামে মাইনাস, এর বামে কি আছে? প্লাস। তাহলে কি হয়েছে? মাইনাসটা মাইনাসই থেকে গেছে। এটা গেল। সেম ওয়েতে এটা হয়েছে। এবার এটাতে আসেন, সবগুলো আমরা প্রথমে মাইনাস দিয়ে নিই। সবগুলা কি করব? মাইনাস দিয়ে নিলাম। এ এর উপরে স্কয়ার, মানে এর বামে প্লাস থাকবে। বি এর উপরে স্কয়ার, মাইনাসটা কয়বার গুণ? দুইবার। তার মানে কি হলো? প্লাস। সি এর উপরে কত? স্কয়ার, তার মানে সি এর মাইনাসটা কয়বার গুণ? দুইবার। কি হচ্ছে? প্লাস। এইখানে দেখেন যে এ আর বি গুণ, কয়টা মাইনাস? একটা। তার মানে মাইনাস মাইনাসই রয়ে গেছে। বি আর সি, একটা মাইনাস, মাইনাসটা জোড় সংখ্যক ভাবে গুণ হচ্ছে, তখন এটা কি হয়ে যাবে? প্লাস। সি আর এ গুণ, সি এর সাথে কয়টা মাইনাস আছে? একটা মাইনাস, একটা। তার মানে মাইনাসটা মাইনাসই রয়ে গেছে। এইখান থেকে আমরা একটা সূত্র পাইলেই, তার মানে আমরা কি পাইছিলাম? এ স্কয়ার, সরি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টুয়াইস এ বি ইকুয়াল টু কি? এ প্লাস বি হোল স্কয়ার। উল্টায় লিখলে হবে, যেভাবে লিখি না কেন। এই একটা সূত্র পাইলে আমরা অনেকগুলো সূত্র আজকে দেখলাম। এটা পাইলাম, এটা পাইলাম, আবার কখন মাইনাস হবে, কখন প্লাস হবে সেটা শিখলাম। আবার আগের সূত্রগুলোতে যেরকম a প্লাস বি হোল স্কয়ার, ওখান থেকে আমরা স্কয়ার প্লাস বি স্কয়ারের মানটা শুধু বের করেছি, কারণ অনেক ক্ষেত্রে স্কয়ার প্লাস বি স্কয়ার চাই। সেরকম এখানে তিনটা টার্মের ক্ষেত্রেও তো অনেক সময় স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার চাইতে পারে, সেটাও আমরা এই একটা সমীকরণ থেকেই নিয়ে আসতে পারবো। এখানে আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এই টার্মটাকে রেখে দিলাম, আর বাকি টার্মগুলোকে পক্ষান্তর করব। তো এখানে যেহেতু সবগুলোর সামনে প্লাস আছে, তো এটা এপাশে আসলে মাইনাস হয়ে যাবে। সেটা এখানে হয়েছে যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আর হচ্ছে রেখেছি, আর এর পাশে আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এটা আছে, তার সাথে এই 2ab bc c অংশটাকে আমরা মাইনাস করে দিয়েছি। আর একটু আগে যে কমন নেয়া বা উৎপাদকের ব্যাপারটা বলা হয়েছে, তো সেক্ষেত্রে এখানে আমাদের সবগুলোর মধ্যেই কিন্তু 2 আছে। সবগুলোর মধ্যে যেহেতু 2 আছে, সো 2টাকে কিন্তু আমরা আলাদাভাবে সামনে নিতে পারি। এজন্য আমরা 2কে আমরা আলাদাভাবে সামনে নিয়েছি, আর এই 2 ইন্টু ab প্লাস bc প্লাস c এটাকে রেখেছি। দেখুন এই একটা সূত্র থেকে কিন্তু আমরা আরেকটা সূত্র পেলাম। আবার অনেক সময় দেখা গেল আমাদের কাছে
এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটুকুর মানও জানা আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটুকুর মানও জানা আছে। এখন আমাদেরকে এ বি প্লাস বিসি প্লাস সি এই অংশটার মান বের করতে বলছে, বা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এই অংশটার মান বের করতে বলছে। তখন আমাদের কাছে যদি সূত্রটা সহজে গোছানো থাকে, একবারে থাকে, তাহলে কিন্তু আমাদের বের করতে সহজ হবে। এটা বের করার জন্য আমরা এই অংশটাকে আলাদা রাখলাম, আর বাকি যে অংশটা আছে সেটাকে পার করে দিলাম। তাহলে আমাদের কাছে থাকছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এইখানে আমরা যেটা দেখলাম যে আমাদের মূল ফোকাস থাকবে কোন জায়গাতে? এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটাতে। এইখানেই থাকবে আমাদের মূল ফোকাস। আমরা এইটা যদি পারি তাহলে সবগুলো প্রতিপাদন করতে পারি। সেখানে আমরা প্লাসের বিষয় দেখাইছিলাম, সেখানে মাইনাসের বিষয় দেখলাম, আমরা মাইনাসগুলো খুব ভালোভাবে দেখলাম, সূত্র থেকে আমরা অনুসিদ্ধান্ত পাইলাম। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা মোটামুটি বর্গর যে সূত্রগুলো আছে প্রায় সবগুলাই আমরা আলোচনা করলাম এবং দু একটি মান নির্ণয় করেও দেখাইছি। আশা করি আপনারা এই ভিডিওটি যদি না বুঝে থাকেন কোথাও, আবার রিপ্লে করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, বা কোথাও বুঝতে না পারলে আমাদেরকে কমেন্ট করেন, আমরা জানাচ্ছি। তারপরে স্লাইডে যাও। আগের স্লাইডে চলে গেছে। এতক্ষণ যে আমরা যেগুলো নিয়ে কথা বললাম সেগুলোর উপর ভিত্তি করে এই সূত্রগুলো আছে। এখানে 15a মাইনাস 6b মাইনাস 7c এর বর্গ নির্ণয় করো। এটা দেখে আবার ঘাবড়াই যায় না যে বর্গ নির্ণয় করো, কিভাবে নির্ণয় করব? বর্গ মানেই কিন্তু আমরা জানি স্কোয়ার, তার মানে আমাদের কাছে এই পুরোটার উপরে একটা স্কোয়ার আছে, আর সেটাই আমাদেরকে এখানে বের করতে বলা হয়েছে। এখানে স্কোয়ার দেয়া আছে আর সেই স্কোয়ারের মানটা আমাদেরকে বের করতে বলছে বর্গ মানে। আর পরেটা তো দেয়াই আছে হচ্ছে, এতক্ষণ তো আমরা a প্লাস বি প্লাস সি দিয়ে বের করলাম। আপনারা আমাদেরকে p প্লাস কিউ প্লাস আর হোল স্কয়ার সমান কত হবে সেটা একটু কমেন্টে জানান। আচ্ছা, যাই হোক, আমরা এই সূত্রটা দুই ওয়েতে করতে পারবো, তাই না? যদি এটাকে a ধরি আর এটাকে b ধরি, বা a b c যদি ধরি, যেভাবে ধরি না কেন আমরা প্লাসও শিখে এসেছি, মাইনাসও শিখে এসেছি, তাহলে এইটা আমরা সবভাবে করতে পারবো। যেহেতু আমরা সব সূত্রগুলো শিখলাম, এখন আপনারা এইটা একটু কমেন্ট করে যদি লিখেন যে p প্লাস কিউ প্লাস আর স্কয়ার ইকুয়াল টু কি হবে আর কি। আপনারা লিখতে থাকেন, আমরা পরের স্লাইডে যাই। এটাই হচ্ছে আমাদের প্রায় আজকের শেষ স্লাইড, আমরা শেষ দিকে চলে এসেছি। আজকে যেটি খুব ইম্পর্টেন্ট সূত্র, ঘনর সূত্র, এইটি হয়তো অনেকের মাথায় থাকে না যে এটা কেমনে মনে রাখবো। এটা মনে রাখা অনেক সময় কি টাফ হয়ে যায় না? অনেক সময় টাফ হয়ে যায় যে এইগুলা a প্লাস বি হোল কিউ ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, তারপর আবার এটা ইকুয়াল টু এটা পাওয়া যায়। এটা মনে রাখবো কেমনে? এটা মনে রাখার কৌশল আমরা খুব সহজেই আপনাদেরকে শিখিয়ে দেব। আমি জাস্ট একটু এখানে বলে নিই যে আমরা এখন পর্যন্ত বর্গের সূত্র শিখে গেছি। এবার আমরা কি শিখব? ঘনের সূত্র। আমরা ঘনফলের সূত্র সেম এভাবে লিখছিলাম, তো এটাও আমরা বর্গের সূত্রের মতোই প্রমাণ করতে পারি। পারি না? পারি না? পারি আমরা, তাই না? তাহলে আমরা এখানে যদি এটাকে লিখি a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু কি জানি আমরা? a প্লাস বি ইন্টু এই স্কয়ার প্লাস 2ab a প্লাস বি হোল স্কয়ার। জি, এটা তো লিখতে পারবো। এখানে কয়টা আছে? তিনটা। তাহলে এখানেও আমাদের এখানে একটা দুটো তিনটা হয়ে গেল। তাহলে আমরা এটা সমান আবার লিখতে পারি যে a প্লাস b কে আমরা এভাবেই রাখলাম, আর a প্লাস b হোল স্কয়ারের সূত্র তো আমরা জানি, a স্কয়ার প্লাস টুয়াইস b প্লাস b স্কয়ার। এটা সমান আবার লিখতে পারবো a কিউব প্লাস 2a স্কয়ার b প্লাস ab স্কয়ার যোগ a স্কয়ার b যোগ কত? 2ab স্কয়ার যোগ b কিউব সমান সমান a কিউব প্লাস a একটা, এই যে এখানে আমাদের একটা 2 স্কয়ার b আছে আর এখানে আমাদের কাছে আরেকটা স্কয়ার b আছে, এই দুটো মিলে আমাদের 3 স্কয়ার b হলো। আর এখানে আছে আমাদের ab স্কয়ার একটা, আর এখানে কিন্তু আমাদের কাছে 2ab স্কয়ার আর মানে কয়টা হলো? 3ab স্কয়ার আর b কিউব থাকলো। দেখুন আমাদের কিন্তু উপরের সূত্রটাই চলে এসেছে, তার মানে আমি এই সূত্রটা পেয়ে গেলাম। এখন এইখান থেকে এখানেও 3ab আছে, এখানেও 3ab আছে, দুইটা থেকে কমন নিলাম আর bটাকে আমি এখানে লিখলাম, আর এই দুটো থেকে কমন নিছি কি? 3ab। এখান থেকে 3ab কমন নিলে a প্লাস, স্যার আগেই বলেছিলেন যে কমন মানে ভাগ নেওয়া। এটাকে যদি আমরা 3ab দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের এই যে 3 একটা 3b কেটে গেল, আর a কিন্তু
2 মাইনাস 1, তাহলে আরেকটা a থেকে যাচ্ছে, সেই এটাই আমাদের এখানে থাকছে। আর এখানে যখন আমরা 3ab দিয়ে ভাগ করব, 3a তো 1 মাইনাস 1 0 হয়ে গেল, আর b 2 মাইনাস 1, তাহলে একটা b থেকে যাচ্ছে, সেই bটা এখানে থাকছে। আমরা জানি যে আমরা প্রথম ক্লাসে বলে এসেছিলাম যে যখন ভাগ করি, ভাগ করলে কি করি, ভাগ করলে আমাদের পাওয়ারটা উপরে গিয়ে পাওয়ার কি বিয়োগ হয়, হয়ে যায়। পাওয়ার বিয়োগ হয়। তার মানে আমি যদি b কিউব কে b দ্বারা ভাগ করি তাহলে কি থাকে, b স্কয়ার। জি, এর মানে কি, এর মানে হচ্ছে যে b 3 মাইনাস 1, তাই না? জি, আচ্ছা যাই হোক, আমরা এইটার সূত্রটা শিখলাম, এবার মনে রাখার কৌশলটা শিখবো আমরা, তাই না? এবার এখানে আমরা মনে রাখার কৌশলটা শিখবো। দেখি, আমরা এর আগে বলেছিলাম ঘাত যত, তাই না? জি, ঘাত যত প্রত্যেকটা পদের পাওয়ারও আমাদের সেই একই হবে। তাহলে এখানে ঘাত কত, 3, 3, এখানে কত আছে, এর 3, উপরেও 3 আছে, তার মানে b এর উপরে কত আছে, শূন্য। 0, তারপরে এর উপরে 2 আর b এর b এর উপরে 1, 1 বাড়তে আছে, তাই না? জি, মানে পরের পদটার পাওয়ার কিন্তু আমাদের দেখুন বাড়তে আছে, আর উপরে মানে সামনের পদটার পাওয়ার হচ্ছে কমতে আছে। তারপরে এখানে হয়ে গেল 1, আর এখানে a টু দি পাওয়ার কিছু নাই, মানে কত আছে, 0, 0 আছে। মানে সবগুলো কিন্তু দেখেন ওই ঘুরে ফিরে a প্লাস b হোল স্কয়ার সমান স্কয়ার মাইনাস 2 প্লাস 2ab প্লাস b স্কয়ার, ওই একই ফর্মে যাচ্ছে, শুধু একটু পদ বেড়ে যাচ্ছে এটুকুই। এবার তাহলে এখানে দেখলাম তো b টু দি পাওয়ার 0 মানে কত, 1, তার মানে পাইলাম a কিউব প্লাস 3 স্কয়ার a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস কি, b কিউব। এখন এইখানে যখন মাইনাস হয়, তাই না? জি, মাইনাস, আমরা এর আগে বলেছি যদি মাইনাস একাধিকবার গুণ হয়, লক্ষ লক্ষ কোটি কোটি বার গুণ হবে, যদি বিজোড় সংখ্যক বার গুণ হয় মাইনাস কি হয় না, পরিবর্তন হয় না। মাইনাসের মাইনাস মাইনাসে থাকে, মাইনাস অনেক ক্ষমতাধর, তাই না? আর যখনই আমরা জোড় সংখ্যক বার গুণ করব তখনই মাইনাস চেঞ্জ হয়ে যাবে। এখন সেখানে কত সংখ্যা দ্বারা গুণ হয়েছে এটা আমাদের দেখার বিষয় নেই, জোড় বিজোড় তো আমরা সবাই জানি, তাই না? তো সেটাই এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এখানে যখন প্রথমে আমরা এটা 3 বার, এ তো এর সামনে প্লাস, ওটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু যখন আমরা 3 স্কয়ার b, এখানে কিন্তু বিটা একবার গুণ হয়েছে, এক মানেই বিজোড়, একবার যেহেতু গুণ হয়েছে বিজোড়, তাহলে এখানে আমাদের মাইনাস থাকবে। তারপরের বার বি আমাদের 2 বার যোগ হয়েছে, আর 2 বার মানে তো জোড়, যখন জোড় সংখ্যক বার গুণ হবে তখন চিহ্নটা পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেছে। তারপরে আবার বি কিউব, এখানে 3, এটাও কিন্তু বিজোড় সংখ্যক, বিজোড় সংখ্যক হলেই তখন এখানে মাইনাস হয়ে যাবে। মাইনাসের ক্ষেত্রে যে নিয়ম, ভাগের ক্ষেত্রেও একই নিয়ম। এই যে মাইনাসের গুণের ক্ষেত্রে যে মাইনাসের যে রুলস, ভাগের ক্ষেত্রেও মাইনাসের রুলসটা একই রুলস। তাহলে এখানে দেখেন, আবারও বলে নেই যে দেখেন এখানে যে এইটা আর এটা, এটার মানে কি আছে, মাইনাস, তাই না? তার মানে এই সূত্রটা অ্যাকচুয়ালি এরকম ছিল, ঠিক না? a প্লাস মাইনাস b, তারপরে কি, এরপরে কিউব, মানে এই সূত্রটা এরকম ছিল। আবার দেখা এখানে a প্লাস তারপরে কি মাইনাস b, মানে এই রাশিটা ছিল, পদটা ছিল মাইনাস b। এখন এটার উপরে আমরা কি করব, তাহলে কিন্তু আমাদের দেখুন ওই যে a প্লাস b কিউব সমান যে সূত্র, সেখানটাই শুধু ওখানে প্লাস b এর জায়গায় আমরা এই যে মাইনাস b টা বসিয়েছি। তার মানে এটা আর এটা একই জিনিস, এটা আর এটা একই। এখানে দুইটা ট্রিক্স। এক নাম্বার ট্রিক্স হচ্ছে সকল পদে ঘাত কি হবে, 3 থাকবে, কারণ কি এখানে সর্বোচ্চ ঘাত কত, 3, তার মানে সকল পদে ঘাত 3। এখানেও 3, 2 এর একে 3, এখানে কত, 2 এর একে 3, এখানেও 3। এখানে ঘাত নাই, b এর ঘাত নাই, মানে কত আছে, 0 আছে, কারণ 0 থেকে শুরু হয়েছে। আবার এখানে a এর ঘাত নাই, মানে কত আছে, এর উপরে 0 আছে। আর আমরা জানি যে a টু দি পাওয়ার 0 বা সামথিং সামথিং সামথিং, যার উপরে 0 হোক না কেন সেটা ইকুয়াল টু 1। আমরা প্রথমে দেখাই দিয়েছি কিভাবে 1 হয় আর কি। তার মানে এখানে একটা সূত্র, ট্রিক্স, যে যত পাওয়ার হবে প্রত্যেক পদে তত পাওয়ার হবে, এটা একটা। আর যখন বাম থেকে ডানে যাইতে থাকবে, প্রথমটা কমতে থাকবে, দ্বিতীয়টা বাড়তে থাকবে। তাহলে এখানে 3 থেকে 2, 1 কমে গেলে 2, আবার এটা 0 আর 1 যোগ করলে কত, 1। এখান থেকে আবার 1 কমলে হচ্ছে a, আর এটার সাথে আরো 1 যোগ করলে কত হচ্ছে, b। এটা থেকে আবার 1 বিয়োগ করলে কত হচ্ছে, a টু দি পাওয়ার 0, আর এটা হচ্ছে কি, b টু দি পাওয়ার 3। এখন এখানে আরেকটা ট্রিক্স আছে, একটা ট্রিক্স বললাম, তাই না? 2 নাম্বার ট্রিক্স হচ্ছে যে এখানে কি আছে, মাইনাস। এখন এখানে তো এত যোগ বিয়োগ গুণ করার সময় নাই, আমাকে জানতে হবে যে কোথায় মাইনাসটা বসছে। মাইনাসটা বসছে কোথায় এটা আমরা জানবো কিভাবে, যে দেখবো যে পদটার বামে মাইনাস আছে ওই পদটা কয়বার গুণ আকারে আছে। এখানে b এর উপরে পাওয়ার আছে নাই, তার মানে b কয়বার গুণ, একবার, মানে কি বিজোড়। যখনই বিজোড় হবে মাইনাসের পরিবর্তন হয় না, তার মানে মাইনাস। আমি প্রথমে সব মাইনাস দিয়ে নেবো, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস,
সব জায়গায় মাইনাস দিলাম, এখানেও মাইনাস দিলাম, কিন্তু এর বামে তো মাইনাস নাই, তার মানে কি প্লাস, এখানে মাইনাস থাকলো। এবার দেখেন বি কয়বার গুণ হয়েছে, 2 বার, তার মানে বি এর সাথে কি ছিল মাইনাস, কয়বার গুণ হয়েছে 2 বার, জোড় সংখ্যক, মাইনাসটা কি হয়ে গেছে প্লাস। এখানে বি কয়বার গুণ হয়েছে 3 বার, তাহলে বি এর বামে কি ছিল মাইনাস, 3 বার জোড় না বিজোড়, বিজোড়, তাহলে মাইনাসটা মাইনাসে আছে। এই হচ্ছে ঘনর সূত্র। এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাই, নিচের গুলা পাই। এইখান থেকে যদি এইটা পাইলাম না, এটা এখানে কি আকারে ছিল প্লাস, ওপাশে গেলে কি হবে মাইনাস, ওপাশে গেলে এখানে হবে মাইনাস। আবার এটা এখানে কি ছিল প্লাস, এখানে আসলে কি হবে, এপাশে আসলে কি হবে মাইনাস, তাই না? তার মানে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে এটা, আর এখান থেকে পাচ্ছি আমরা, সরি এটা না, হ্যাঁ এটা, এখান থেকে পাচ্ছি আমরা এটা। এই হচ্ছে আমাদের মোটামুটি সূত্র। এখানেও সেম কাজটাই হয়েছে, এখানে কি হয়েছে শুধু যোগ বিয়োগ আর মানে একটু আলাদা করে সাজানো হয়েছে, সাজিয়ে নিলেই অন্য একটা সূত্র হয়ে যাচ্ছে। এখানেও সেম কাজটা হয়েছে, এখানে জাস্ট মনে রাখবো এটা এটার সাথে গুণ আছে, এটা এটার সাথে গুণ আছে, এর সাথে এ গুণ করলে কি এ কিউব পেয়ে যাবো আমরা, আর বি এর সাথে যদি গুণ করি বি কিউব পাবো। যেহেতু এখানে একটা মাইনাস আছে, এটা দিয়ে একবার গুণ করলে একবার হবে কি a স্কয়ার মাইনাস a স্কয়ার b হবে একবার, আবার এটা দিয়ে যদি এটার সাথে গুণ করি ওই সেম হবে 2 বার, যদি 4টা হয়ে কেটে যাবে, কেটে গিয়ে কি পাওয়া যাবে ওই a কিউব প্লাস b কিউব আসবে আমাদের, প্লাস b কিউব। আশা করি আমরা আমাদের ক্লাসে বর্গ এবং ঘনমূলের সূত্রাবলী ভালোভাবে বুঝতে পেরেছি, বুঝাইতে সক্ষম হয়েছি। সব শেষে আপনাদের কাছে একটি কাজ দিয়ে রাখবো, এটা আমরা যে এইটি মনে হয় আপনারা পারবেন। হ্যাঁ, আমরা তো এতক্ষণ অনেক আলোচনা করলাম, ঘনমূল, বর্গের সূত্র, ঘনের সূত্র সবকিছু নিয়ে আলোচনা করলাম, আর সেই সূত্রগুলোর উপর থেকে আমরা কিছু হচ্ছে সমস্যা আপনাদের জন্য রেখে দিয়েছি। আপনারা এটা করার চেষ্টা করবেন, যদি বুঝতে না পারেন কমেন্টে দিয়ে রাখবেন, আমরা নেক্সট ক্লাসে আপনাদেরকে এটা বুঝিয়ে দিব। আমরা একটু এ বিষয়ে কথা বলি। আমরা তো জানি আমরা স্যাট একাডেমির পক্ষ থেকে এসেছি, স্যাট একাডেমি, এই যে স্যাট একাডেমি গুগলে সার্চ দিলেই স্যাট একাডেমি চলে আসলো, তাই না? জি, এটা ধরো তো, এটা হচ্ছে স্যাট একাডেমি। আপনি কোথা থেকে প্র্যাকটিস করবেন, তাই না? আমরা একটু দেখি, প্রথম থেকে যদি দ্বাদশ শ্রেণী এখানেও প্র্যাকটিস করতে পারবেন, বা আপনি যদি চাকরির পরীক্ষার্থী হন তবে আপনি এখান থেকেও প্র্যাকটিস করতে পারবেন। জাস্ট আমি আমার এখানে ঢুকলাম, ঢুকে আপনি কোন ক্লাসের দেখতে চাচ্ছেন। যদি আপনি মনে করেন মাধ্যমিকের আপনি যদি অষ্টম শ্রেণীর দেখতে চান আর কি, সপ্তম অষ্টম যদি দেখতে চান, এই যে অষ্টম শ্রেণী এখানে রয়েছে, আপনি যে শ্রেণীর দেখতে চাবেন সব শ্রেণী আমাদের ওখানে সেখানে গণিতের, তাই না? জি, গণিতে গেলে এই যে গণিত অধ্যায়ে চলে এটা 24, আচ্ছা নবম দশমে দেখি, আমরা জাস্ট নবম দশম দেখি। হ্যাঁ, নবম দশম এটা মনে হয় এটা অষ্টম শ্রেণী গণিত, এটা এখন অষ্টমেই আছে। আচ্ছা অষ্টমেই দেখি আমরা, অষ্টমে গণিত। গণিতে আমরা কিসের অঙ্ক করলাম আজকে? বীজগণিত সূত্রাবলী প্রয়োগ। সূত্রাবলী প্রয়োগে এইখানে দেখেন আপনি এখানে বেশ কিছু দেখতে পাবেন, প্রশ্ন দেখতে পাবেন, এই যে নিচে ব্যাক থেকে দেখায়, নিচে আছে, বা এখান থেকেও দেখতে পাবেন। এখানে গেলাম আমরা, ভিউ মোর কোশ্চেন দিলে আপনি আরো যতগুলা কোশ্চেন, এইখানে বীজগণিতীয় সূত্রাবলীর কয়টা প্রশ্ন আছে? মোট 93টা প্রশ্ন আছে। এইখান থেকে আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন, নিজে সেলফ টেস্ট করতে পারবেন। যদি নিজেকে পড়ার জন্য আপনি রিড মোডে দিয়ে পড়তেও পারবেন, আবার এখানে টেস্ট মোডটা অন করে দিলে তখন আপনার অপশনের উত্তরগুলো নাই হয়ে যাবে, আপনি নিজেকে যাচাই করতে পারবেন। এটা একটা। আর যদি মনে করেন যে না আমার এগুলা পিডিএফ আকারে দরকার আর কি, তাহলে পিডিএফ আকারে ডাউনলোডও করতে পারবেন। এটা পিডিএফ, এটা পিডিএফ আছে আর কি, এটা পিডিএফ আকারে ডাউনলোড করা যাবে, এটা একটা। তারপরে আপনি যদি এখান থেকে টেস্ট দিতে চান সরাসরি এইটার উপরে, এখানে মোট 93টা প্রশ্ন আছে। আপনি কত মার্কের পরীক্ষা দিতে চান, মানে পরীক্ষা তো সবসময় স্যাররা তাদের নিজেদের মতো করে নেয়, এখানে আপনি আপনার নিজের মতো করে পরীক্ষা সাজিয়ে দিতে পারবেন। ধরেন আমি 10টা কোশ্চেনের পরীক্ষা দেব, আমি তো টেস্ট বেসিস পরীক্ষা দিই, এই কারণে আমার সবগুলাতেই ফেল আর কি। হ্যাঁ, এখানে জাস্ট দিলাম, এখানে চ্যাপ্টারটা সিলেক্ট করি, 10টা কোশ্চেনে আমি পরীক্ষা দিব। এটা আমার এখানে পরীক্ষা শুরু হয়েছে, আমি এখানে পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে ধরেন আমি এটা সিলেক্ট করলাম আন্দাজে, এটা সিলেক্ট ভুল হয়ে গেল, অপশন নাই, সরি অপশন থাকলে আবার করা যেত আর কি। যাই হোক, পরীক্ষা শেষ হয়ে গেলে আমি এখানে টাইম কাউন্ট হচ্ছে, সাবমিট দিলাম। সাবমিট দিলে এখানে বলতেছে কি যে
আপনি সবগুলো প্রশ্নের উত্তর দেন নাই। আমি যদি ব্যাক করি তাহলে দেখবেন এই প্রশ্নটা হারিয়ে গেছে আর কি। তার মানে আপনি আরেকটু উত্তর দিতে পারবেন। এই যে একটা প্রশ্ন আছে, এখানে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আছে। হ্যাঁ, এটা বর্গ কত, এটা বর্গ কত। আচ্ছা যাই হোক, একটা প্রশ্ন আসছে আর কি, এটার বর্গ কত হতে পারে। আমরা এর আগে একটা জিনিস শিখলাম যে এখানে কি মাইনাস আছে আর কি আছে, প্লাস আছে। তাহলে এটাকে যদি বর্গই করি আমরা, তাই না, এটাকেই ধরেন বর্গ করেন। বর্গ করলে কি হবে, আমরা জানি যে মাইনাস থাকার প্লাস থাক যাই হোক না কেন, বর্গ করলে এটা কি হবে, গুণ করলে তখন ওটা তার মানে জোড় হইলে প্লাস হবে। x² + y² - 2xy, এটা কারেক্ট না কারেক্ট না? এটাই কারেক্ট, এটা কারেক্ট। আমরা জাস্ট আবার সাবমিট দিলাম, 4 সাবমিট করলাম। 4 সাবমিট করলে দেখেন আমি মাইনাস মার্কই বেশি পাই আর কি। অন ডিমান্ড টেস্ট এই পরীক্ষাটা দিলাম, 2টা রাইট অ্যান্সার, মানে আন্দাজে একটা দিয়েছি সেটা রাইট হয়েছে। আর যেহেতু এখানে আর কোনো পরীক্ষার্থী ছিল না, এই কারণে আমার পজিশন 1, মানে আমার একটাই পরীক্ষা, এই কারণে পজিশন 1 হয়েছে। আমি ফেল করেছি, ঠিক না? ফেল করলে এই যে ফেল লিখছে আর কি। হ্যাঁ, ভিউ ডিটেল, যেহেতু এটা অন ডিমান্ড কোশ্চেনে এগেইন টেস্ট দেওয়া যায় না। এইখান থেকে আমি যদি দেখতে চাই কোশ্চেন কি কোশ্চেনে পরীক্ষা দিলাম, এখানে দেখেন কিভাবে পরীক্ষা দিয়েছি, কি হয়েছে, আমার সব ডিটেইলস পুরো কোশ্চেনটা আমি আবার দেখতে পারবো। এবং কোশ্চেন অ্যানালাইটিক্স, এখানে রাইট অ্যান্সার গুলো পাওয়া যাচ্ছে। তারপরে এখানে আরেকটি কথা বলা হয়েছে যে যেহেতু এটি অনেক মানুষ আমরা এটার সাথে ইনভলভ আছি, এখানে অনেক ধরনের ভুল থাকতে পারে, তাই না? টাইপিং মিস্টেক থাকতে পারে, অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে আর কি। হ্যাঁ, তো যাই হোক, এই যদি কোথাও কোনো ভুল পেয়ে থাকি তাহলে আমাদের এটা কি করার অপশন আছে, এডিট করার অপশন আছে। আমি চাইলে, যেমন আমরা আমাদের থেকে কন্ট্রিবিউট করার চেষ্টা করছি, আমরা আমাদের থেকে শতভাগ চেষ্টা করছি, আপনি চাইলে এখানে কন্ট্রিবিউট করতে পারবেন। যাই হোক, এখানে আমি রাইট অ্যান্সারগুলো দেখতে পাচ্ছি। আমি যদি রং অ্যান্সার দেখি, কারণ আমার রং অ্যান্সার ছিল, দেখো নো অ্যান্সারগুলো আমি এখানে পাচ্ছি, তাই না? কোন কোন কোশ্চেনে অ্যান্সার দিই নাই। এটার পাশাপাশি আমার একটা গ্লোবাল পজিশন আছে, ঠিক না? নাজ্জার কি? হ্যাঁ, ব্যাকে এসে দেখি আর কি, ওখান থেকে এই যে মা এক্সামে যাই, এখানে আমার পজিশন খুব খারাপ অবস্থা, ঠিক না? কারণ আমি টেস্ট বেসিসে পরীক্ষা দিই, তার মানে আমার কোনো পজিশনই নাই। আছে নাকি পজিশন নাই। এইখানে দেখেন, এই পাশটা দেখেন, দেখলে বুঝতে পারবেন আমি মেম্বারশিপ, আচ্ছা এটা তো তোমাদের, তাই না? আমারটা না, এটা হচ্ছে টেস্ট বেসিস, সরি। যাই হোক, এখানে পরীক্ষা মোট দিয়েছে 7টা, সবগুলাই কি ফেল, কারণ এই বোর্ডটা আপনাদেরকে দেখানোর জন্য ব্যবহার করা হয়। এখানে অ্যান্সারের কোশ্চেনগুলো আমি কি করতে পারি, ফিল্টারিং করতে পারি, রাইট অ্যান্সারগুলো ফিল্টারিং করতে পারি না? তারপরে রং অ্যান্সার ফিল্টার করতে পারি। হ্যাঁ, এখানে দেখেন টোটাল মার্ক অফ 10 সবই আছে। চাইলে আমি এখান থেকে কি করতে পারি, ডাউনলোড করতে পারি বা আমার প্রোফাইল শেয়ার করতে পারি। আচ্ছা যাই হোক, প্রিয় ভিউয়ার, আশা করি আপনারা আজকের ক্লাসটি উপভোগ করেছেন। আর কেমন হয়েছে ক্লাসটি, সামনে কিভাবে আরো বেটার করতে পারি আমাদেরকে সাজেশন দিবেন। আমরা আপনাদের সাজেশন অনুযায়ী সামনের ক্লাসটি আরো বেটার করার চেষ্টা করব। আমি সাইট ফাউন্ডার এবং সাথে ছিল সমাপ্তি। সবাইকে ধন্যবাদ। জি, আশা করি আমরা আজকে ক্লাস নেওয়ার পর আপনাদেরকে যে প্রবলেমগুলো দিয়েছি সেগুলো আপনারা সলভ করে দিবেন। আর যদি না পারেন সেটাও আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তী ক্লাসে সেগুলো সলভ করে আপনাদেরকে আরো ভালো একটা ক্লাস নেওয়ার জন্য চেষ্টা করব। আর আপনাদেরকে যেটা বলেছিলাম যে আপনি যতই অঙ্ক রিলেটেড যে সমস্যাগুলা ভিডিও দেখতেই থাকবেন। গণিত এবং প্রোগ্রামিং একই জিনিস, এগুলা কোডিং যেমন না করলে আপনার কোডিং কি যতই দেখেন ভুলে যাবেন, কাজ করতে গেলে মনে হবে কিছুই পারি না। গণিতের ক্ষেত্রেও আপনি অনেক গণিত পারেন, সূত্র সব মুখস্থ, বাট যদি না করা থাকে হাতে কলমে তাহলে আপনি পারবেন না। এই কারণে আপনি যদি বা আমি নিজেও যদি গণিতে ভালো করতে চাই তাহলে অত্যধিক প্র্যাকটিসের বিকল্প নাই। আর গণিত সব থেকে সহজ সাবজেক্ট, আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে 15 বছর পরেও এসেও তো আমি পাচ্ছি, তাই না? 15 বছর পরে এসেও গণিত আমিও পাচ্ছি আর কি, তার সমাপ্তির সাথে আমিও তাল দিতে পাচ্ছি আর কি। আপনারাও পারবেন, চেষ্টা করলে সবাই পারবো আমরা। আমাদের স্লোগান গণিত ভীতি আর নয়, গণিতকে আমরা করব জয়। আমরা একযোগে এবার গণিতকে জয় করব। গণিতে একটা 2025-এর মিশন হোক, একজন ছাত্র যেন গণিতে আপ টু দ্য মার্ক না পাওয়ার মধ্যে থাকে, মানে এমন একটা সেট তৈরি করব, এটা ইউনিভার্সাল সেট, সবাই থাকবে এই সেটের মধ্যে, তার মানে সবাই আপ টু দ্য মার্ক নাম্বার পাবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।